সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের 1241তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো ময়মনসিংহের ভাই মোহাম্মদ নাদিম হোসেনের জীবনের এক লজ্জাজনক করুণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল সম্পত্তির লোভে তাবিজ করে শাশুড়িকে বিয়ে করে মেয়ের জামাই। আমি মানুষ লোভে পড়ে অনেক কিছু করতে শুনেছি, অনেক ধরনের ঘটনা ঘটাতেও শুনেছি, কিন্তু লোভের বশবর্তী হয়ে নিজের শাশুড়িকে বিয়ে করা আমার কাছে মনে হয় এমন ঘটনা বা এমন কথা আমি প্রথম শুনলাম। শুধু বিয়েই করে ক্ষান্ত হয় না, বিয়ে করার পরে সে এমন কিছু কাণ্ড করে, এমন কিছু ঘটনা ঘটায় যেটা শোনার পরে আপনি থমকে যাবেন, অবাক হয়ে যাবেন, তাজ্জব হয়ে যাবেন। বিশ্বাস করেন, হৃদয়ে দাগ কেটে যাওয়ার মতো এক বাস্তব জীবন গল্প। সবাইকে অনুরোধ করব, শুরু থেকে শেষ পর্যন্ত ময়মনসিংহের ভাই নাদিম হোসেনের জীবনের এই বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে নাদিমকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ নাদিম হোসেন, আমার বাড়ি ময়মনসিংহ। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে, আমার বড় একজন বোন আর ছোট 2টা বোন। আমরা টোটাল 3 বোন 1 ভাই। আমাদের পরিবারটা ময়মনসিংহ শহরের অদূরে কোনো এক গ্রামে এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন প্রবাসী। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা প্রবাসে থাকে এবং প্রবাসী থেকে আমার বাবা মোটামুটি অনেক বেশি টাকায় ইনকাম করে এবং সেই টাকায় আমার পরিবারের মানুষগুলোর জন্য পাঠায়। বাবারও ইনকামের টাকায় আমার পরিবারের মানুষগুলো খুব ভালোভাবেই দিনরাত কাটাচ্ছিল। আমি আমার জীবনের গল্পটা আমার ছোটোবেলা থেকেই শুরু করি। আমার শৈশবটা ছিল অন্য 8-10টা ছেলের জীবনের মতো না। আমার শৈশবটা ছিল সম্পূর্ণ ভিন্ন এবং আলাদা একটা জীবন। আমি ছোটোবেলায় প্রচণ্ড রকমের দুষ্ট ছিলাম এবং বেপরোয়া একটা ছেলে ছিলাম। আমি দাদা দাদি এবং আমার মা কারো কথাই মানতাম না, কারো কথাই শুনতাম না। যখন যেটা মন চাইতো সেটাই করতাম। খুব ছোটোবেলা থেকে প্রতিদিনে আমার নামে 2-1টা করে দরবার, 2-1টা করে বিচার আমার পরিবারের কাছে আসতোই। জন্মের পর থেকেই বাবা প্রবাসে থাকে এবং বাবা প্রবাসে থাকার কারণে আমার জীবনটা আরও বেশি বেপরোয়া হয়ে ওঠে। আমি আরও বেশি দুষ্টুমি করতে শুরু করি, কারো কোনো কথা শুনি না। এবং এরকম করতে করতে আমি তখন আমাদের এলাকার একটা প্রাইমারি স্কুলে আমার দাদি মিলে আমাকে ভর্তি করায়। এবং প্রাইমারি স্কুলে আমি যখন পড়াশোনা করতাম, আমি কিন্তু একটা দিক অনেক ভালো ছিল, দেখতে শুনতে অনেকটা সুদর্শন ছিলাম, অনেক সুন্দর ছিলাম। তো আমি আবার নাটক, সিনেমা বা ছোটোবেলা থেকেই প্রচুর গানপ্রিয় একটা ছেলে ছিলাম। কানের কাছে গান না লাগালে আমার ঘুম আসতো না। আমি গানকে অনেক পছন্দই করতাম। এরকম করে প্রাইমারি স্কুলে পড়াশোনা করি এবং একটা সময় প্রাইমারি স্কুলের গণ্ডি পার করে আমি তখন হাই স্কুলে উঠি। আমি যখন হাই স্কুলে ভর্তি হই তখন থেকে না আমার মাঝে একটা নায়ক ভাব থাকে। আমি হাই স্কুলে ভর্তি হওয়ার পরেই চিন্তা করলাম যে আমি সিনেমাতে কাজ করব। আমার অনেক স্বপ্ন ছিল আমার সিনেমার নায়ক হওয়া। ছোটোবেলা থেকেই স্বপ্নটা আমার মনে লালন করতেছে। ক্লাস 6-এ পড়া অবস্থায় আমি লম্বা লম্বা চুল রাখতাম এবং স্টাইল করা কাপড় চোপড় পরতাম। লম্বা ওই চুল রাখার কারণে প্রতিনিয়ত শিক্ষকের হাতে আমি গণধোলাই খেতাম, শিক্ষকের হাতে আমি মাইর খেতাম। স্যারেরা আমাকে সবসময় মারতো এবং বকতো, যে আমাকে বলতো চুল লম্বা রাখলে ঘাড় চিকন হয়ে যায়, চেহারা খারাপ হয়ে যায়, এই জন্য চুল কাটতে হবে। কিন্তু আমি কখনোই চুল কাটতাম না। স্যারেরা যতই বলতো, বকা দিত, এরপরও আমি লম্বা লম্বা চুল রাখতাম। এরকম করতে করতে একটা পর্যায়ে আমি ক্লাস 6 থেকে ক্লাস 7 এবং 7 থেকে ক্লাস 8-এ উঠি। এবং ক্লাস 8-এ ওঠার পরে আমি একটা সময় পড়াশোনা ছেড়ে দিই, আমি আর পড়াশোনা করব না। এবং ক্লাস 8-এ ওঠার পরে পড়াশোনাটা আমার কাছে অনেকটা প্যারা মনে হয়, অনেকটা ঝামেলা মনে হয়। এই জন্য আমি তখন পড়াশোনা ছেড়ে দিই। এবং পড়াশোনা ছেড়ে দিলে পরে আমার মনে আছে, আমার কাকা আমারে বলে যে, নাদিম, তুই না সিনেমার নায়ক হবি, তোর না সিনেমার নায়ক হওয়ার স্বপ্ন? আমি বললাম হ্যাঁ। বলে, আজ পর্যন্ত শুনছিস কোনো নায়ক মূর্খ হইতে, পড়াশোনা না জানতে? যত নায়ক আছে সব নায়করা শিক্ষিত হয়। যদি সিনেমার নায়ক হতে হয় তাহলে তোকে পড়াশোনা করতে হবে। বিশ্বাস করেন, আমার কাকা যখন আমার এটা বললো যে সিনেমার নায়ক হতে হলে পড়াশোনা করতে হবে, আমি আবারও স্কুলে ভর্তি হয়ে গেলাম। ক্লাস 8-এ আমি আবারও ভর্তি হয়েছি। আর আমি 8 থেকে আবারও পড়াশোনা করতেছি। এখন তো ক্লাস 8-এ আপনার জিএসসি পরীক্ষা হয়,
বাট ওই সময় এটা হতো না, শুধুমাত্র এসএসসি পরীক্ষা হতো, ক্লাস 9-এ গেলে রেজিস্ট্রেশন, এরপরে ফর্ম ফিল আপ, এসএসসি পরীক্ষা, এরকমভাবে হতো। তা আমি তখন আবারও ক্লাস 8-এ ভর্তি হয়ে গেছি। ওই যে আমার মানে পড়াশোনা করতে হবে এবং নায়কদের হচ্ছে শিক্ষাগত যোগ্যতা থাকতে হয়, এই জন্য আমি পড়াশোনা করব। এবার আমি পুনরায় আবারও পড়াশোনা করতেছি। এরকম করতে করতে আমি এসএসসি পরীক্ষা দিই। তো এসএসসি পরীক্ষা দেওয়ার পরে এসএসসি রেজাল্ট আউট হয় নাই। ওই সময়টাতে পরীক্ষা শেষ হওয়ার পরে আমার দুঃসম্পর্কের এক মামার বাসায় আমার মা তখন আমাকে পাঠিয়ে দেয় কম্পিউটার শেখার জন্য। ওই সময় এসএসসি পরীক্ষার পরে একটা গ্যাপ থাকতো না 3 মাস, ওই রেজাল্ট আউট হওয়ার সময় মানে আউট হওয়ার আগ পর্যন্ত এই 3 মাসে মানে বিভিন্ন জায়গায় অনেকে চলে যেত, কম্পিউটার শিখতো বা ইংলিশে ক্লাস করা শিখতো, বিভিন্ন ধরনের টেকনিক্যালি কাজ শিখতো। তো আমার মা তখন আমার ঢাকা পাঠাইতো আমার দুঃসম্পর্কের এক মামার বাসায়। তো ওই মামার বাসা আমাকে পাঠায় কম্পিউটার ক্লাস করার জন্য। তো ভাগ্যবশত কি ওই কম্পিউটার ক্লাস করার জন্য আমি যেখানে যাইতাম, যেখানে কম্পিউটার ক্লাস করতাম, তো ওইটার পাশেই হচ্ছে একটা সিনেমার মানে শুটিং হতো। মানে সিনেমার শুটিং হতো বলতে ওই সিনেমার শুটিং করার জন্য একটা আপনার বিল্ডিং বরাদ্দ ছিল, ওইখানে সবসময় সিনেমার শুটিং হতো। তো যেখানে আমি কম্পিউটার ক্লাস করি ওইখান থেকে এক ছেলের মাধ্যমে জানতে পারি ওই বিল্ডিংয়ে নাকি আজকে শুটিং চলতেছে, মানে সিনেমার শুটিং হইতেছে। এইটা শোনার পরে তো আমি সিনেমার শুটিং দেখতে যাব, মানে আমি তো শুটিংয়ের প্রতি আকৃষ্ট একটা ছেলে, সিনেমার শুটিং আমি দেখবই দেখব। আমি তখন কী করলাম, সিনেমার শুটিং দেখার জন্য কম্পিউটার ক্লাস বাদ দিয়া আমি ওই মানে ফ্লোরের মধ্যে চলে গেলাম, ওই বিল্ডিংয়ে গেলাম। দারোয়ান আমার কোনোভাবেই ঢুকতে দিবে না, দারোয়ানের সাথে ঢুকার জন্য চেষ্টা করতেছি, আমার তো স্টাইল করা ছেলে আমি। তো এমন সময় ওইখানকার একজন লোক আমাকে দেখছে যে আমি দারোয়ানের সাথে ধাক্কাধাক্কি করতেছি ভিতরে ঢোকার জন্য। উনি সম্ভবত ওই প্রোডাকশনেরই কোনো লোক হবে। পরে তিনি দারোয়ানটা বললো ছেলেটারে ঢুকতে দাও। পরে দারোয়ানে ঢুকতে দিলে আমি ভিতরে গেলাম। যাওয়ার পরে ওই লোকটা একটু বয়স্ক ছিল, লাইক আমার বাবার বয়স হবে, মধ্যবয়স্ক। পরে আমার বলে তুমি দারোয়ানের সাথে ধাক্কাধাক্কি করতেছিলে কেন? আমি বললাম শুনলাম আজকে নাকি এখানে শুটিং হবে, আমার না শুটিং দেখার অনেক ইচ্ছা, ছোটোবেলা থেকে আমি শুটিং দেখার অনেক ইচ্ছা, আর আমার সিনেমার নায়ক হওয়ার স্বপ্ন, এই জন্য আমি শুটিং দেখার জন্য আসছি। পরে এই লোকটা সম্ভবত ওই যে নাটকটা হবে ওই নাটকের প্রডিউসার কিংবা হচ্ছে পরিচালক এরকম টাইপের একজন লোক হবে, কারণ তারা সবাই স্যার করে বলতেছে। ওইখানে যারা আসতেছে নাটকে কাজ করার জন্য সবাই তারা স্যার করে সম্বোধন করে। তো যেহেতু স্যার করে বলতেছে তো মেবি লোকটা অনেক বড় মাপের কেউ হবে। পরে আমার বলে তোমার নাম কি? আমি বলে আমার নাম নাদিম হোসেন। বলে নাদিম তোমার বাড়ি কই? আমি বললাম আমার বাড়ি ময়মনসিংহ। বলে ফ্যামিলিতে কে কে আছে? আমি বললাম বাবা কি করে তাও বললাম। পরে বলে এখানে কোথায় থাকো? পরে বললাম যে আমার মামার বাসা আছে ওইখানে, এখানে থাকতেছি, এসএসসি রেজাল্ট আউট হলে পরে আমি আবারও ময়মনসিংহে চলে যাব। পরে আমারে বলে তুমি ফোন ইউজ করো? ওই সময় কিন্তু মোবাইল ফোন ছিল মোটামুটি, বাট আমার কোনো মোবাইল ফোন নাই, আমি কোনো ফোন ইউজ করতাম না। পরে আমাকে বলে তুমি আমার মোবাইল নাম্বারটা নিয়ে যাও, তোমার চেহারা টেহারা তো দেখতে সুন্দরী আছে, তা তুমি তো চাইলে সিনেমার নায়ক হতে পারো, আমার ফোন নাম্বারটা নিয়ে যাও, আমার সাথে পরে যোগাযোগ করো, এটা উনি আমাকে বলে। তা এইটা বলার পরে মানে আপনি চিন্তা করেন আমি ছোটোবেলা থেকে জাস্ট বাস্তবতার জন্য কথাগুলো বলি আর কি। তা আমি যে মামার বাসায় থাকতাম ওই মামার কিন্তু মোবাইল ফোন আছে, মানে ওনার মোবাইল ফোন আছে। তা ওনারে অনেকদিন বলছে যে মামা আমি একটা নাম্বার একটু কল দিব, আমার একটু দেন। উনি মোবাইল দেয় নাই। মোবাইল না দেওয়ার পর একদিন হলো কি, আমি মামা আমাদের মানে মামার বাসার সামনে কিছু ফুলের গাছ আছে, তাই মামা ওই ফুলের গাছের মধ্যে পানি ঢালতেছে। ওই সময় মোবাইল ফোনটা উনি ওই যে আপনার মানে সিঁড়ি থেকে নামার পরে গার্ডেনের পাশে মোবাইল ফোনটা ওখানে রেখে দিছে। তো এদিক দিয়ে আবার গার্ডেনের সামনে দিয়ে ওই বিভিন্ন বাসার লোকেরা যাতায়াত করে, মানে অনেকে যায় আসে। তো মামা কী করছে, মোবাইল ফোনটা রেখে যখন বাগানে পানি দিতেছে ওই সময় করলাম কি, আমি হঠাৎ করে ওখান থেকে মামার মোবাইল ফোনটা চুরি করি। মামার মোবাইল ফোনটা এখান থেকে চুরি করে বাথরুমে ঢুকে আমি তখন মামার মোবাইল ফোনের ব্যাটারি খুলে ফেলি এবং সিমটা খুলে ফেলি। ওই সময় আমার আপনার বাটন সিস্টেম ফোনগুলো ছিল, বাটনের ফোন ছিল, অ্যান্ড্রয়েড ফোন ছিল না। পরে ওইখান থেকে আমি তখন কী করি, মামার মোবাইলটা চুরি করি। এবং ওই যে বাটনের ফোনগুলো অনেক রেয়ার, মানে সবার কাছে থাকতো না, ওই সব মানে যাদের টাকা পয়সা আছে এরাই কিনতে পারতো। এক একটা ফোনের দাম অনেক বেশি ছিল, নোকিয়া 1300 মডেলের মোবাইল, ওই টাইপের মোবাইলগুলো ছিল, 60-20 এরকম মোবাইল। পরে আমি তো তখন করলাম কি, মোবাইলটা চুরি করে ওইটা আমি তখন মানে বাসার মধ্যে লুকিয়ে রাখি, ঘরের মধ্যে লুকিয়ে রাখি। হঠাৎ করে মামা মোবাইল পাচ্ছে না, সবাইকে ডাকতেছে, এই আমার এখান থেকে মোবাইল কে নিছে। আমি গেছি, যাওয়ার পরে মামা আমারে বলে নাদিম তুই এখান থেকে মোবাইল নিছিস? আমার নাম, আমি তো মোবাইল নিয়ে নেই। পরে আমার মামা তো বোন আছে ওই ঘরে, ওদেরকে জিজ্ঞেস করলো। তা মামি তখন বলতেছে মোবাইল তুমি এখানে রেখে কাজ করো, তাই এই সামনে দিয়ে তো গার্ডেনের সামনে দিয়ে তো কত লোকে হাঁটাহাঁটি করে, কেউ যদি হাতে করে নিয়ে যায় তাহলে কি আর তুমি দেখবা? মনে হয় কেউ এটা হাতে করে নিয়ে গেছে। আমি বললাম মামি এটাও ঠিক। মামা যখন গার্ডেনে পানি দেয় আমি দেখছি মোবাইলটা এই জায়গায়, একটা ছেলে ওখানে বসেও ছিল।
মানে আপনার ফুটপাতের একটা ছেলে ওখানে বসেও ছিল, আমার কাছে মনে হচ্ছে ওই ছেলে মোবাইল ফোনটা নিয়ে গেছে। এইবার মামা তো ফোনের জন্য পাগল হয়ে গেছে, কারণ ফোনের মধ্যে মামার অনেক ইনফরমেশান, অনেক নাম্বার সেভ করা আছে, এবং বিশেষ করে ওই সময় একটা ফোনের অনেক দাম। এই মামা চিল্লাচিল্লি শুরু করছে, ফোন খোঁজাখুঁজি শুরু করছে। এবার ফোন তখন আমি তো লুকিয়ে রাখছি রুমের মধ্যে। আমারও ভাই ভিতরে ভয় কাজ করতেছে যে কখন মামা এসে আমার রুম চার্জ করে, এবং আমার রুমের মধ্যে এসে যদি মোবাইল ফোন পায় তাহলে তো ঝামেলা হয়ে যাবে। আমি রাতের বেলায় করছি কি, মোবাইল ফোনটা রুম থেকে নিয়ে মামার বাড়ির মানে মামার যে বিল্ডিং আছে, বিল্ডিংয়ের পিছনে আপনার ওই যে অনেক ভাঙা ইট এটা ওইটা রাখা, ওইখানে প্লাস্টিক পেঁচাইয়া আমি ওই ইটের ভিতরে গিয়ে মানে মোবাইল ফোনটা রেখে দিছি, যাতে মামা মোবাইল যদি আমার রুমেও চেক করে যাতে মোবাইল ফোনটা রুমের মধ্যে না পায়। এইরকমভাবে আমি তখন মোবাইল ফোনটা ওইখানে লুকিয়ে রাখি। এবার মামা মোবাইল খুঁজতেছে কবিরাজের কাছে যায়, এখানে যায় ওইখানে যায়, মানে মানে খুব ঝামেলা করতেছে। একটা পর্যায়ে আমি হঠাৎ করে বলতেছি আমার আম্মুর কথা খুব মনে পড়তেছে, আমি বাড়ি যাব। মানে আমার কথা হচ্ছে আমার কোনোভাবে এখান থেকে জান নিয়ে পালাইতে হবে, কারণ আমি যদি ধরা খেয়ে যাই মোবাইল ফোন নিয়ে। আমি বললাম যে আমি বাড়ি যাব। মামা বলতেছে তুই এত হঠাৎ করে বাড়ি যাবি কেন? আমি আম্মুর জন্য খারাপ লাগতেছে। আমি আম্মুরে গতকালকে রাতে স্বপ্নে দেখছি আমার আম্মু মরে গেছে, আমি এরকম স্বপ্নে দেখছি আমি আম্মারে দেখতে যাব। যখন এরকম জোরাজোরি করতেছি, পরে মামি বলতেছে তুই নাদিম যদি গ্রামে যেতে চায় তা তুমি আটকাইতেছো কেন? মামা বললো তো কম্পিউটার ক্লাসে ভর্তি হয়েছে, এখনও তোর ক্লাস শেষ হয় নাই। পরে মামি বলতেছে সমস্যা নাই, পরে আবার করব, ও বাড়ি যেতেছে, বাড়ি যেতে দাও। পরে আমার বাড়ি যাওয়ার জন্য রাতের বাস আমাকে বাড়িতে পাঠাবে। আমি এই সুযোগে সন্ধ্যার সময় মোবাইল ফোনটা কোনো রকমে আইনা আমার ফ্রেন্টের মধ্যে লুকিয়ে রাখি, এবং মামি তখন আমারে গিয়া মানে রিক্সা করে দিয়ে আমার কাউন্টারে দিয়ে আসে। আমি কাউন্টার থেকে রাতের বাসে তখন আমি ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দিই, এবং একটা পর্যায়ে আমি তখন ময়মনসিংহে চলে আসি। এবং ময়মনসিংহ আসার পরে আমি তো তখন ঘরের মধ্যে আসছি, ঘুরতেছি ফিরতেছি। আম্মা আমারে বলে তুই কম্পিউটার ক্লাস করার জন্য গেলি, তা তোর ক্লাস কতটুকু হলো, তুই যে হঠাৎ করে চলে আসলি, কাউরে কোনো কিছু না বইলা, আম্মু এগুলো বলতেছে। এইভাবে 2-3 দিন মোবাইল ফোনটা রাখতেছিস হাতে হাতে, আবার দেখাইতেছি না কাউরে। মারে দেখালে যদি মা আবার মামারে বলে দেয়, এই জন্য মারাও দেখায় না। এইভাবে কয়েকদিন লুকিয়ে রাখার পরে আমি আমার আরেক কাকার মাধ্যমে তখন একটা সিম কার্ড কিনি। ওই সময় কিন্তু একটা সিমেরও অনেক দাম ছিল ভাই, 3,000 3,500 টাকা একটা সিমের দাম ছিল, মানে সিম কার্ডের দাম ছিল। পরে একটা সিম কার্ড কিনি, এবং সিম কার্ড কেনার পরে ওই সিম কার্ডটা আমি তখন মোবাইল ফোনের মধ্যে ঢুকে ওই সর্বপ্রথম ওই পরিচালকরে কল দিই, যিনি হচ্ছে প্রডিউসার পরিচালক, ওনারে কল দিই। ওই মুহূর্তে আমার বড় বোনের বিয়ের কথাবার্তা চলতেছে, আমার বড় বোনের বিয়ে হইলে আব্বা বিদেশ থেকে আসবে, এরকম কথাবার্তা চলতেছে পরিবারের মাঝে। পরে পরিচালকের সাথে ফোনে কথা বলি, ওনারে ফোন করে উনি রিসিভ করে। পরে আমি বললাম যে স্যার আমার নাম নাদিম, এমনি ওনারে পুরো ঘটনা বলি যে এইভাবে আপনার সাথে দেখা হয়েছিল। পরে আমারে বলে তুমি আমার এতদিন পরে ফোন দিলা, এর আগে কেন কল দিলা না? তোমার তো এর আগেও আমাকে কল দেওয়ার কথা ছিল। আমি তখন বললাম না স্যার, আমি আসলে একটু ঝামেলায় ছিলাম, তো আমি ওই ঢাকা থেকে ময়মনসিংহ চলে আসছি, তো পারিবারিক একটু ঝামেলায় পড়ে আপনাকে কল করতে পারিনি। পরে আমার বলতেছে বাই দ্য ওয়ে নাদিম, তুমি এখন ভালো আছো তো? মানে খুব উনি যে এত সুন্দর করে কথা বলে ভাই, মানে ওনার কথার মধ্যে মনে হয় কি যে ওনার মুখে মধু ঝরে, মানে এত সুন্দর করে কথা বলে। পরে আমারে বলতেছে যে হ্যাঁ, আমি বললাম যে জি আমি ভালো আছি। পরে বলে হ্যাঁ বলো কী আপডেট। আমি তখন বললাম যে আমি তো সিনেমাতে কাজ করতে চাই, আপনি তো ওই দিন বললেন আপনাকে ফোন করার জন্য, তো আমি কি সিনেমাতে কাজ করতে পারবো, বা সিনেমাতে কাজ করার মতো কি চেহারা আমার আছে? উনি বলে যে আরে আমি তোমাকে যতটুকু দেখলাম, তোমার চুল যেই লম্বা, বা তুমি দেখতে যেরকম সুদর্শন লম্বা ফর্সা, তো তোমার মতো ছেলে তো আসলে সিনেমার কাজ করার যোগ্য, তুমি সিনেমাতে কাজ করতে পারো। পরে আমি বললাম আমি কীভাবে কাজ করব বা কীভাবে সিস্টেমগুলো কি? উনি বলে এগুলো তো আসলে মোবাইল ফোনে বলার কথা না, তুমি আসো আমি তোমার সাথে দেখা করব। এই কথা উনি আমারে বললো। পরে আমার সাথে ওনার একটা ডেট ফিক্সড হলো যে ওই ডেটে আমি ঢাকা যাবো, ওনার সাথে দেখা করব। তো এর আগের দিন রাতে আমি বাসে উঠে যাই, এবং এরপরের দিন সকালবেলা ঢাকায় গিয়ে পৌঁছাই। উনি আমাকে কাউরান বাজারের ওইদিকে একটা ঠিকানা দেয়, ওই ঠিকানা অনুসারে আমি তখন ওনার অফিসে যাই, এবং ওনার অফিসও অনেক মানে জাঁকজমাট, অনেক বড় অফিস। ওইখানে যাই, এবং ওইখানে গেলে আমি সর্বপ্রথম নায়ক ইলিয়াস কাঞ্চনকে দেখতে পাই। ওই সময় নায়ক ইলিয়াস কাঞ্চনকে দেখতে পাই ওনার অফিসে, এবং ইলিয়াস কাঞ্চনকে দেখে তো ভাই আমার মন আনন্দে ভরে গেল যে আরে বাপরে বাপ, যারা সিনেমার পর্দায় দেখতাম। ওই সময় ইলিয়াস কাঞ্চন কিন্তু সুপারস্টার হিরো, মানে অনেক সুপারস্টার। তাই আমি বলতেছি ইলিয়াস কাঞ্চন বাপরে বাপ, তা আমি মানে ওনাকে দেখে পুরো পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। পরে ওই পরিচালক আমারে বলতেছে বসো নাদিম বসো, আমি তোমার সাথে পরে কথা বলবো। আধা ঘন্টা 1 ঘন্টার মতো বসে আছি। এরপরে উনি ফ্রি হলো, টোটালি ফ্রি হয়ে পরে আমার কাছে আসছে, এসে আমাকে বলে নাদিম তুমি কি ময়মনসিংহ থেকে আসছো? আমি বললাম জি স্যার, আমি ময়মনসিংহ থেকে আসছি। পরে উনি আমাকে নিয়ে বসলো অফিসে, বসে বলতেছে হ্যাঁ বলো তুমি।
আমি বললাম, স্যার আমার ছোটোবেলা থেকে ইচ্ছা সিনেমার নায়ক হওয়ার, তো আমি মূলত সিনেমার নায়ক হওয়ার জন্যই আসছি, তো এখন কিভাবে কি হওয়া যায়। উনি আমাকে বলে, তোমার হাইট, তোমার চেহারা, তোমার কথাবার্তা এবং তোমার ভয়েস টোনিং সব কিছু মিলে আসলে একটা নায়কের ভিতরে যে ধরনের কোয়ালিটিগুলো থাকা দরকার এই সমস্ত কোয়ালিটিগুলোই তোমার মাঝে আছে এবং আমি তোমাকে নিয়ে কাজ করতে চাই। তো নাদিম, সিনেমা জগৎটা একটু অন্যরকম জগৎ, এটা আমাদের অন্য জগতের মতো না, এটা খুব খারাপ একটা জগৎ, আবার অনেক ভালোও একটা জগৎ। তো আমি আসলে, তুমি একজন নতুন একটা মুখ, তোমাকে কেউ চিনে না, জানে না, এখন আমি তোমাকে একটা মূল নায়কের একটা চরিত্রে একটা সিনেমা বানাবো, ধরো লাইক নায়িকা শাবনূরকে নিলাম, এরকম করেই বলতেছে। ভাই ওনার কথা শুনে মনে হয় আমি সিনেমার নায়ক হয়ে গেলাম, লাইক নায়িকা শাবনূরকেই নিলাম। তো এখন তুমি যে শাবনূরের বিপরীতে হিরো হিসাবে তুমি একটা সিনেমায় কাজ করলা, তো তুমি যেহেতু নতুন মুখ, তা দেখা যায় যে তোমার সিনেমাটা ফল্ট হতে পারে বা সিনেমাটা ড্রমেট হতে পারে, সিনেমাটা ওভাবে চলতে না পারে। যদি সিনেমাটা না চলে তাহলে আমার পুরো টাকাটাই মাইর, আর যদি সিনেমা চলে তাহলে তো ভালোই। তাই আমি বললাম যে আমার চেহারা দেখে কি আপনার মনে হয় না সিনেমা চলবে? উনি বলে, হ্যাঁ সিনেমা চলবে, কিন্তু তারপরেও যদি না চলে তো নতুন মুখদেরকে নেওয়ার জন্য কিছু নিয়ম আছে। আমি বললাম, নিয়ম? বলে, নিয়ম হচ্ছে তোমাকে ওই সময়, উনি বলে 3 লক্ষ টাকা ওনাকে হচ্ছে মানে ওনাদের ইয়েতে জমা রাখতে হবে, মানে যে কোনো সিনেমাতে কাজ করতে হলে 3 লক্ষ টাকা ওনাদের হচ্ছে এখানে ফান্ড আছে, ওই ফান্ডে জমা রাখতে হবে, এবং সিনেমা যদি হিট হয় তাহলে ওই টাকা আমাকে রিটার্ন করে দিবে এবং আরও টাকা দিবে। আর ওই টাকা তো রিটার্ন করবে, আরও টাকা দিবে, আর যদি সিনেমা হিট না হয় তাহলে ওই 3 লক্ষ টাকা উনি রেখে দিবে, এরকম করে আমারে বলতেছে। এখন এইটা শোনার পরে আমি তো ভাই 3 লাখ টাকা কোথায় পাবো? উনি বলে যে এটা লাগবে, কারণ তুমি দেখতে শুনতে ভালো আছো, আমি আশা করি তোমার সিনেমা হিট হবে, এরপরও ওই টাকাটা দিতে হবে, কারণ ওই টাকাটা দেওয়া ছাড়া আমরা আসলে ওভাবে কাউকে নেই না, এটা হচ্ছে আমাদের রুলস, আমাদের সিস্টেম। তো ওনার কথা শোনার পরে আমি তখন এই 3 লাখ টাকা কোথায় পাবো? কিন্তু আমার ওই সময় এরকম অবস্থা যে আমি প্রয়োজনে নিজের কিডনি বিক্রি করে দিব, আমি প্রয়োজনে নিজের কিডনি বিক্রি করব, এরপরও আমার 3 লাখ টাকা ম্যানেজ করতে হবে, এবং 3 লাখ টাকা ম্যানেজ করতে পারলে আমি একটা সিনেমার নায়িকা, মানে সিনেমার নায়ক হব, আমার পাশে নায়িকা হবে শাবনূর। ও মাই গড, এটা তো চিন্তা করা যায় না, এত বিশাল একটা বিষয়। পরে যেটা হইলো যে ঠিক আছে, আমি তখন এইভাবে ট্রাই করতেছি যে কীভাবে কী করা যায়, টাকা কীভাবে ম্যানেজ করা যায়। তো আমি আবার পুনরায় ময়মনসিংহে চলে গেলাম। উনি আমাকে 15 দিন কি 1 মাসের সময় দিছে, 1 মাসের মধ্যে ওনাকে টাকা ম্যানেজ করে আমাকে ঢাকায় এসে ওনাকে টাকা দিতে হবে, এবং এরপর উনি আমাকে সিনেমাতে নিয়ে যাবে। পরে আমি কি করব, টাকা কোথায় পাই? ওই সময় আমার আব্বা তখন বাড়িতে আসছে, মানে ছুটিতে আব্বা বাড়িতে আসছে। আমার বড় বোন নাজমা বোনের, আমার নাজমাপুর তখন বিয়ে ঠিক হয়েছে, আরেক সৌদি প্রবাসী ছেলের সাথে। আমার আব্বা তখন করছে বাড়িতে আসছে, ভাই আমি তো টাকার জন্য পাগল হয়ে রয়েছি। তা আমার আব্বু গিয়ে আপুর বিয়ে শাদী কথাবার্তা সব কিছু ঠিকঠাক করে আসছে, দিন তারিখ ঠিক করে আসছে। আব্বু যেদিন আসছে তার 1 সপ্তাহ পরে আপুর বিয়ে। তো বিয়ের 2 দিন আগে আমার আব্বু তখন করলো কি, এই গয়নাগাটিগুলো বের করছে, মানে আব্বুকে যে গয়নাগাটিগুলো দিবে, এই গয়নাগাটি আমার আব্বু তখন বের করছে। বের করে আমার আপুর বিয়ের গয়নাগাটিগুলো দিছে, আবার ওইখান থেকেও আমার আপুর জন্য গয়নাগাটি পাঠাইছে। যে ছেলের সাথে আমার আপুর বিয়ে হবে এটা হচ্ছে আমার আব্বুর বন্ধুর ছেলে। তা ওনারা আগে গয়নাগাটি পাঠিয়ে দিছে আমাদের জন্য, আব্বুর জন্য, মানে ওইখান থেকে গয়না কিনে দিছে আর কি, ছেলের বাবা ওই সৌদি আরব থেকে আমার আব্বুরও গয়না কিনে দিছে, আব্বু ওই গয়না নিয়ে আসছে। এবং গয়নাগাটি অনেক কিছু, তো আমার আম্মুর কাছে তখন গয়নাগুলো দিল, যেগুলো তুমি রাখো এবং বিয়ের দিন এগুলো দিয়ে সাজে আমাদেরকে মেয়ে দিতে হবে। তো ওই গয়না দেখে ভাই আমার ভিতরে তখন লোভ ঢুকে গেছে, ওই যে আমার টাকা লাগবে, সিনেমার নায়ক হইতে হবে, এই গয়না আমার লাগবে। আম্মু গয়না কোথায় রাখছে এটা আমি দেখছি, আমার আম্মু তালা মেরে চাবিটা সবসময় যেখানে ঘুমাইতো ওই বিছনা বালিশের নিচে চাবিটা রাখতো, ডয়ারের চাবি। তো আমি কী করতাম, পাশের রুমে ঘুমাইতাম। আমি আর দেরি করলাম না, এর পরের দিনে আমার বোনের বিয়ে। ওই দিন রাতের বেলায় আমি তখন করলাম কি, আমার আম্মু যে ঘুমাইতো, আমার আম্মু কিন্তু আবার ঘরের দরজা নক করতো না, আমার আব্বা আম্মু এক রুমেই ঘুমাইতো। তা ওই দিন করলাম কি, আমি আম্মুর বললাম, আম্মু আমার শরীরটা ভালো লাগতেছে না, আমি তোমার সাথে ঘুমাবো। আমার আব্বা বলে, তুই কি বলিস, তোর আম্মুর সাথে ঘুমাবে না, আম্মুর সাথে ঘুমাবো। তা আমি জোর করে তখন আব্বু আম্মুর মাঝখানে শুইলাম। আমার আব্বা আমার জড়াই ধরে শুইলো, যেহেতু পরিবারের একমাত্র ছেলে, আমার আদর করে তখন তারা শুইলো। এই রাতের বেলা আমি তখন প্রস্রাবের নাম দিয়ে উঠে আমার মাথার নিচ থেকে আমি তখন এই চাবিটা নেই, এবং চাবি নিয়ে আমি তখন স্টিলের আলমারিটা খুলে ওইখান থেকে আমি তখন এই গয়নাগাটিগুলো নিয়ে ফজরের কিছুক্ষণ আগে আমি তখন এই বাড়ি থেকে পালাইয়া যাই। এবং বাড়ি থেকে পালিয়ে আমি তখন আমাদের বাস কাউন্টারে চলে যাই, এবং ফার্স্ট টিপের যে ভোরের বাসটা, আজানের পরপর যে বাসটা ছাড়ে, আজান দেওয়ার পরে যে বাসটাতে, ওই বাসের মধ্যে আমি তখন উঠে যাই। তো আমার কাছে ওই সময় মোবাইল ফোন আছে, এটা আমার পরিবারের মানুষরা জানতো, এবং কিভাবে মোবাইল ফোন আমি আনছি এটা কিন্তু তারা জানে না।
পরে আমার একটা ফোন নাম্বারও তাদের কাছে আছে, মোবাইল নাম্বার। বাসে ওঠার পরে আমার আব্বা তখন আমারে ফোন দিছে। আমার আব্বু তো বিদেশ থেকে মোবাইল ফোন আনছে, আব্বু আবার সিমও কিনছে, ওই নাম্বার দিয়ে আব্বু আমারে কল দিছে। দেওয়ার পরে আমি বাসের মধ্যে আছি, আব্বু তখন কলটা দিলাম, তখন কলটা রিসিভ করছি। রিসিভ করা মাত্রই আব্বু তখন চিৎকার করে কাঁদতেছে যে নাদিম তুই কই, তুই কই, তুই তাড়াতাড়ি বাড়িতে আয়। পরে আমি বললাম কী হয়েছে আব্বু, বাড়িতে আসবো কেন? বলে তুই কি তোর বোনের গয়নাগাটি নিয়ে গেছিস? এমনি আমারে বলে। তো এটা যখন আমার আব্বু বলে, আমি বুঝে গেছি যে তারা সম্ভবত গয়নাগাটি চেক করছে এবং বুঝে গেছে যে আমি গয়না নিয়ে গেছি। পরে আমি বললাম যে না আব্বু, আমি তো কোনো গয়না আনি নাই। আব্বু আমারে বলে বাবারে তুই মিথ্যা বলিস না, তোর বোনের জীবন মরণের প্রশ্ন, তোর বোনের জীবন মরণের প্রশ্ন, বাবা তুই মিথ্যা বলিস না। তুই যদি গয়না নিয়ে থাকিস, আব্বা তুই আমার গয়না ফিরিয়ে দিই, তুই গয়না নিয়ে বাড়িতে আয়। তুই আমারে যা বলিস আমি তোর সব কথা শুনবো, তুই যেটা বলিস আমি সেটাই রাখবো, কিন্তু তোর বোনের বিয়েটা হতে দে। তোর বোনের বিয়েটা যদি একবার ভেঙে যায়, এরপরে আমি আর তোর বোনের বিয়ে দিতে পারবো না। বাবারে তুই গয়নাগাটি নিয়ে বাড়িতে আয়। আমি আব্বুরে বললাম আব্বা আমার পক্ষে বাড়ি যাওয়া সম্ভব না, তবে তোমরা যেটা ধারণা করছো কথা ঠিক। এইটা বলে আমি তখন মোবাইল ফোনটা এখানে বন্ধ করে দিই। মোবাইল ফোনটা বন্ধ করে দেওয়ার পরে আমার আব্বা আমারে আর ফোন দেওয়া পায় না। আমি প্রায় শেষ আপনার সন্ধ্যার দিকে গিয়ে ঢাকাতে পৌঁছাই, এবং ঢাকাতে যাওয়ার পরে আমি তখন একটা হোটেল ভাড়া করি, একটা আবাসিক হোটেলে উঠি। কারণ ওই সময় তো আর রাতের বেলায় আমি তো আর ওনার অফিসে যেতে পারবো না। ওনার অফিস টাইম হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। ওই সময় উনি আমাকে যাইতে বলছে। আর ওনারা আর ফোন টোন দিলাম না, ওনার সাথে আমার ফোনে যোগাযোগ হয় নাই। এবার সকালবেলা তখন আমি সারাটা রাতে হোটেলের মধ্যে ছিলাম, কিন্তু ঘুম আসতেছে না, মনের মধ্যে খারাপ লাগতেছে। কারণ আজকে রাতটার পরের দিন সকালবেলায় তো আমার বোনের বিয়ে। এখন আব্বা আম্মা কেমনি আবার গয়নাঘাটি ব্যবস্থা করলো, কেমনি কী করলো, আমি যে গয়না নিয়ে চলে আসলাম। বাট আমার কিন্তু চোখে মুখে তখন সিনেমার নায়ক হওয়ার স্বপ্ন, যে আমার সিনেমার নায়ক হতে হবে, সিনেমার নায়ক হওয়ার স্বপ্ন চোখের মধ্যে। এই জন্য আমি তখন গয়নাঘাটিগুলো চুরি করি। যাই হোক, রাতের বেলায় ঘুমাইলাম না, এমনি সামনে সকালে উঠছি ঘুম থেকে, ওইটা ভাবতেছি কী করা যায়। এখন ওনার কাছে তো ডিরেক্টলি গয়না নিয়ে যাওয়া যাবে না, এখন গয়না নিয়ে গেলে উনি আবার কী মনে করে, তা গয়নাগুলো আমাকে বিক্রি করতে হবে। ওই সময় সিদ্ধান্ত নিলাম। তো ভাবতেছি যে এতগুলো গয়না কোনো দোকানে নিলে তো আমার চোর বা ডাকাত মনে করে আটকায় রাখবে। তা তখন আমি এই গয়নাগুলোরে আপনার প্রায় 15 ভাগ করছি, 15-16টা ভাগ করছি। ভাগ করে একটু একটু হোটেলে নিয়ে যেতাম, রেখে যেতাম, একটু বিক্রি করতাম, টাকা নিয়ে আসতাম। যে দোকানে বিক্রি করতাম এই দোকানে আর যাইতাম না। এরপর আরেকটা দোকানে যেতাম, আরেকটা দোকানে বিক্রি করতাম, আরেকটা দোকানে যেতাম। এরকম করতে করতে 3,70,000 টাকার গয়না আমি বিক্রি করি। ওই সময় 3,70,000 টাকা বর্তমান সময়ে প্রায় 10-15 লক্ষ টাকার সমান হবে। তা ওই গয়নাগুলো বিক্রি করার পরে আমার কাছে তখন কাঁচা টাকা আসে। গয়না বিক্রি করতে করতে দুপুর 2টা বাজে যায়। দুপুর 2টা বাজে আমি তখন নাম্বারটা টেম্পোরারি অন করি, জাস্ট অন করা মাত্র আমার আব্বা আমার আবার কল দিতেছে। পরে একটা কাগজের মধ্যে পরিচালকের নাম্বারটা লিখে মোবাইল ফোনটা আবার বন্ধ করে দিছি। তো নিচে হচ্ছে 2 টাকা মিনিটে কল করা যাইতো। পরে 2 টাকা মিনিটে আমি তখন কল দিই পরিচালককে। কল দিয়ে আমি বলি যে স্যার আমার নাম নাদিম, আপনি তো আমার আসতে বলছিলেন। বলে হ্যাঁ নাদিম তুমি আসছো, তাই আমার অফিসে চলে আসো। পরে ওনার অফিসে গেলাম, প্রায় 4টার দিকে ওনার অফিসে গেছি। যাওয়ার পরে উনি বললো ওই সময় আপনার আনারসের সময় ছিল, আনারস ছিল। পরে উনি আনারস খাইতেছে, আমার বলেন নাদিম আনারস খাও। পরে আমিও আনারস খাইতেছি। পরে আমি বললাম যে স্যার, বলে কী অবস্থা তোমার কি, আমার তো গল্প নেওয়া হয়ে গেছে, নায়িকার সাথে কথাবার্তাও মোটামুটি, এখন টাকার কতটুকু কী করলা, যে টাকাটা জমা দিতে হবে এই টাকাটা কি ম্যানেজ করছো? আমি বলি জি স্যার, টাকাটা ম্যানেজ হয়েছে। পরে বলে বাহ গুড, ওয়েল ডান। তো টাকা কোথায়? আমি বললাম যে আমার কাছেই আছে, পরে টাকাটা বের করো। পরে 3,70,000 টাকা বের করি, 70,000 টাকা আমি তখন আলাদা করি। পরে 3 লাখ টাকা ওনার হাতে দিই। উনি তখন টাকাটা আরেকজনকে দিয়ে কাউন্ট করায় আমারে বলতেছে নাদিম তুমি থাকতেছো কোথায়? আমি বললাম যে স্যার আমি তো আপাতত এখনও কোথাও উঠি নাই। তো বলে তুমি আপাতত কোথাও উঠে যাও, এবং উঠে গেলে পরে 2-1 দিনের মধ্যে আমি তোমাকে ফোন করে সিগনেচার নিয়ে এরপরে ধরো আমি কাজ শুরু করব। তুমি আর চিন্তা করো না। এই কথা বলার পরে এই 2-3 দিনের কথা উনি বলে। তা আমি তো ওনার জন্য অপেক্ষা করতেছি। 2 দিন 3 দিন প্রায় 5 দিন কেটে গেল। আমি একটা বাসা ভাড়া করি, টেম্পোরারি একটা বাসা ভাড়া করি, এবং এই বাসার মধ্যে আপাতত খেয়ে পরে কোনো রকমের বেঁচে আছি, কোনো রকমের জীবনযাপন করতেছি। এবং একটা পর্যায়ে দেখা গেল 1 দিন 2 দিন 3 দিন ওনাকে আর ওভাবে পাওয়া যায় না, মোবাইলেও পাই না। একটা সময় প্রায় সপ্তাহখানিক কেটে গেল। একটা সময় হঠাৎ করে ওনার মোবাইল বন্ধ, মোবাইলে আর লাইনে পাই না। মোবাইলে যখন লাইন পাই না তখন আমি ওনার অফিসে আসি। আসার পরে ওনার অফিসের যেই যিনি পিয়ন ছিল সে বলতেছে উনি নাকি তো আপনার মালয়েশিয়াতে চলে গেছে কোন শুটিংয়ের কাজে। বলে উনি তো শুটিংয়ের কাজে মালয়েশিয়াতে গেছে, তা উনি এখন শুটিংয়ের কাজে মালয়েশিয়াতে আছে। তা আমি তো বলতেছি কী ব্যাপার, মালয়েশিয়াতে চলে গেল, আমারে কোনো কিছু বললো না, আমার কাছ থেকে টাকাটা নিল। প্রায় 15-16 দিন পরে উনি আসছে। 16 দিন পরে আসার পরে উনি আমারে চিনে না।
আমি বললাম যে স্যার আমি তো আপনার টাকা দিছি এমনি অমনে, উনি আমার চিনেই না, মানে আমার সাথে উনি কোনো রকমের কথা বলেন এবং উনি যে টাকা নিয়েছে এটা উনি অস্বীকার করে। তো ওই মানে ওনার ওই অফিসের মধ্যে তখন ওনার সাথে আমার মানে দাবড়াদাবড়ি হয়। এক পর্যায়ে ওনার অফিসের যে লোকেরা ছিল তারা তখন আমার ধরে প্রচুর পরিমাণে আমাকে মারে, বেদম মারা আমাকে মারে, মানে এই পরিমাণের মারে যে আমাকে মানে হসপিটালে ভর্তি করতে হয়। আমি তখন হসপিটালে পর্যন্ত 5-6 দিনের মতো ভর্তি থাকি, এই পরিমাণের মারা আমাকে মারে। এবং হসপিটাল থেকে বেরোয়ার পর আমি তখন চিন্তা করতেছি কি করব। মানে আমার তো সিনেমার নায়ক হওয়ার স্বপ্ন ওইখানেই শেষ, এবং ওনার অফিসে আমি আর এরিয়ার মধ্যেও যেতে পারি না। আর ওনার মতো লোকের সাথে আমি কোনো মামলা মোকদ্দমা করে বা কিছু করেও কোনো আমি রেহাই পাবো না, কারণ ইনারা অনেক উপরে লেভেলের লোক, ওনাদের সাথে অনেক বড় বড় লেভেলের লোকদের উঠা বসা। এবার আমি তখন ওই বাসায় থেকে থেকে একটা গার্মেন্টসে চাকরি নিলাম। ওই সময় মানে কি বলবো আর, মানে টাকা আসছে মোটামুটি, কিন্তু যেগুলো আছে ওগুলো আমি খরচ করতেছি এবং খরচ টরচ করে জামা কাপড় কিনে টিনে অনেক টাকা খরচ করে ফেলছি। অল্প কিছু টাকা আছে হাতে, ওই টাকা থাকা অবস্থায় আমি তখন একটা গার্মেন্টসে চাকরি নিলাম। পরে গার্মেন্টসে চাকরি করতেছি এবং গার্মেন্টসে চাকরি করতে করতে হঠাৎ করে একদিন একটা রেস্টুরেন্টের মধ্যে আমাদের গ্রামের একটা ছেলের সাথে আমার দেখা হয়ে যায়। আমাদের গ্রাম বলতে আমাদের পার্শ্ববর্তী একটা গ্রামের ছেলে, ওর নাম হচ্ছে হিরণ। হিরণের সাথে আমার দেখা হয়ে যায়। হিরণ তো আমাকে দেখার পর অবাক যে নাদিম ভাই আপনি এখানে। তা আমি যে গার্মেন্টসে চাকরি করি এইটা আমি বলি নাই। আমি বললাম যে নাদিম আমি এই কী বলে হিরণ, আমি তো এখানে আছি এবং ও হচ্ছে আমার মামার বাসাতে। পরে বলো ও আচ্ছা ঠিক আছে। পরে ওর সাথে অনেক দিন ধরে কথাবার্তা এরকম করে মাঝে মাঝে গার্মেন্টসের ফাঁকে ফাঁকে এই হিরণের সাথে এসে আড্ডা মারতাম, এমন করে এসে আড্ডা মারতাম, হিরণের সাথে কথা বলতাম। এরকম করতে করতে একদিন হিরণের কাছে কিন্তু তখন মোবাইল ফোন আছে, ওই কেমনে কেমনে কিনছে আমি জানি না, কিন্তু রেস্টুরেন্টে চাকরি করে, মানে রেস্টুরেন্টে ভালো অবস্থানের মধ্যে আছে চাকরি করে। মোবাইল ফোনও কীভাবে কিনছে এটা ওই ভালো জানে। ওই সময় কিন্তু মোবাইল ফোন খুব সস্তা বিষয় না। এখন ও তখন করলে কি, মানে একটা নাম্বারের মধ্যে বারবার ট্রাই করতেছে, ওর সাথে বসে আছি। পরে আমি বললাম কী ব্যাপার, একটা নাম্বারে বারবার ট্রাই করতেছো, এটাকে বলে ভাই এটি একটা বড় লোকের মেয়ে, যদি এই মেয়েটারে পটাইতে পারি তাহলে ভাই বড় লোক হয়ে যাবো। আমি শালিরে ফোন দিলে নাম্বারটা ব্লক করে দিয়ে রাখছে। পরে আমি বলি বড় লোকের মেয়ে কোন গ্রামের? তখন বলে যে কৃষ্ণপুরের। পরে আমি বলি যে কৃষ্ণপুর হচ্ছে আমাদের গ্রাম থেকে 2-3টা গ্রামের পরে। পরে আমি বলি যে কৃষ্ণপুরের কে এটা, কোন মেয়ে? পরে বলো ভাই মেয়ের নাম হচ্ছে হীরামণি, মানে মেয়ে অনেক সুন্দর, আর মেয়ের বাবার ভাই কোটি কোটি টাকার সম্পদ। এই মেয়ের এক বাপের এক মেয়ে, ওই মেয়ের বিয়ে করতে পারলেই ভাই জীবন পুরা শাইন। কোনোভাবে চাইতেছি পটায় বিয়ে করা যায় কিনা। পরে আমি বললাম ধর বেটা তুই পটাইতে পারবি, দে নাম্বারটা আমার দে। পরে বলে না ভাই আপনার নাম্বার নিয়ে না। আমি বললাম ধর তুই নাম্বার দে তো। পরে ওর কাছ থেকে আমি হিরণের কাছ থেকে জোর করে আমি তখন ওই মেয়ের নাম্বারটা নিয়ে আসি। তো নাম্বারটা নিয়ে আসার পরে আমি চিন্তা করতেছি, নাম্বারটা আনছি আইনে আমি নিজে ভাবতেছি যে টাকা ছাড়া তো আর পরিবারে ফিরা যাবে না, মানে আব্বা আম্মার কাছে তো আর যেতে পারবো না। আমি যদি কোনোভাবে এই হীরামণি মেয়েটারে পড়াইতে পারি এবং মেয়েটার দিয়ে আমি অনেক টাকার মালিক হতে পারবো এবং অনেক টাকার মালিক হবো, এবং মেয়েটারে নিয়ে আমার একটা টার্গেট যে মেয়েটার সাথে প্রেম করব, এরপরে বলবো তোর সাথে পালায়া যাবো, তা মেয়ে ঘর থেকে অনেক টাকা পয়সা নিয়ে আসবে, এরপরে এই মেয়েরে ধোকা দিয়া আমি আমার বাবার কাছে টাকা নিয়ে যাব, আমি আব্বারে টাকা দিয়ে আমি আব্বার কাছে ক্ষমা চেয়ে আমি পরিবারে ঢুকে যাব। এইরকম একটা চিন্তা ভাবনা তখন মাথার মধ্যে কাজ করতেছিল। সেই থেকে আমি তখন রাতের বেলায় মেয়েটারে ফোন দিলাম, রাত 9টার দিকে ফোন দিলাম। দেওয়ার পরে মেয়েটা কলটা রিসিভ করছে। মেয়ে মনে হয় পড়তেছিল বা মনে হয় পড়াশোনা করে এরকম। পরে পড়ার শব্দ পাচ্ছি, পরে আমার বলতেছে কে? আমি বললাম যে আমার আপনি চিনবেন না, আমি আপনার নাম্বারটা যেভাবেই হোক ম্যানেজ করছি, আমার নাম হচ্ছে নাদিম, ওরকম করেই বলি, সত্যটাই বলি। পরে বলে আপনি কি করেন? আমি বললাম আমি সিনেমাতে কাজ করি। বলে আপনি সিনেমাতে কাজ করেন, তা আমাকে ফোন দিয়েছেন কেন, মানে আমাকে কেন ফোন করছেন? পরে আমি বললাম যে আসলে কিছু মনে করবেন না, যে কোনো কারণে আমি আপনাদের গ্রামের ওই জায়গা, আমাদের একটা জায়গার কথা বললাম যে ওই সুন্দর একটা জায়গা আছে আমাদের ওইদিকে, ওই কৃষ্ণপুর গ্রামের ওইদিকেই। পরে আমি বললাম ওখানে গেলাম শুটিংয়ের কাজে, আমরা শ্যুট করার জন্য গেছিলাম, এবং ওখানে যাওয়ার পরে যে কোনোভাবেই হোক মানে আমাদের একটা ভালো আর্টিস্ট দরকার ছিল, একটা গ্রামের একটা সুন্দর মেয়ে দরকার ছিল আমাদের নেক্সট একটা মুভির জন্য। তো সেখানে হচ্ছে অনেকে আপনার কথাবার্তা বললো যে আপনি নাকি দেখতে অনেক সুন্দরী, বা গ্রামের মধ্যে আপনি অনেক সুন্দর, পরে আপনার নাম্বারটা আমাকে দিল। এরকম করে মিথ্যা টিথ্যা বানায় মেয়েটারে বলতেছি। এখন বলার পরে মেয়ে আমারে বলতেছে যে আপনি এগুলো কী বলেন, আমার গ্রামের কে আমার নাম্বার দিবে, আমাদের গ্রামের কারো কাছে তো এরকমভাবে আমাদের নাম্বারটা অ্যাভেলেবেল না। পরে আমি বললাম যে কেন আপনাকে ফোন করে তো আপনার রাগ করছেন? পরে বলে না ভাইয়া রাগ করি নাই, কিন্তু আপনি মানে এরকমভাবে বলতেছেন, কিন্তু আমি খুব সুন্দর করে কথা বলতেছি ওর সাথে, মানে আমার ওই বাটপার পরিচালক যেমনি কথা বলতো না ওভাবেই কথা বলতেছি, খুব সুন্দর করে কথা বলতেছি। পরে আমারে বলতেছে যে জি ভাইয়া বলেন। তাই আমি বললাম যে আপনি তো অনেক সুন্দর, এইটা ওইটা অনেকক্ষণ ওই মেয়ের সাথে কথা বললাম, এবং যেহেতু আমি আমার একটা ভালো প্রোফাইল মেয়েটার সামনে দাঁড় করাইছি, অ্যান্ড মেয়েও না আমার সাথে কথা বলতেছে, মানে আগ্রহ নিয়ে কথা বলতেছে।
অনেকক্ষণ ধরে ভাই তার সাথে কথাবার্তা বললাম। কথাবার্তা বলতে বলতে আমার কাছে মনে হলো মেয়ে মনে হয় যেন মানে 50% পটে গেছে আমার উপরে, মানে 50% আমার উপরে দুর্বল হয়ে গেছে। তো এখন যখন 50% দুর্বল হয়ে গেল, আমি এই মেয়ের সাথে আরও কথা বলি, এরপরের দিন আবার কথা বলি, এরপরের দিন আবার কথা বলি, এমন করে কথাবার্তা বলতে বলতে মেয়েটা মোটামুটি আমার উপর প্রায় আপনার 90% মানে হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। আর মেয়ের সাথে কথা বলে যেটা বুঝলাম, এই মেয়ে আমার মতোই পাগল, মানে সিনেমা প্রেমী, সিনেমা পছন্দ করে এরকম একটা মেয়ে। পরে অনেক দিন ধরে মেয়ের সাথে কথাবার্তা বলতে বলতে মোবাইল ফোনে আমাদের একটা প্রেম হয়ে গেছে। মোবাইল ফোনে মোটামুটি প্রেম ভালোবাসা হয়ে গেছে। মেয়েও আমার প্রতি দুর্বল, আমিও মেয়ের প্রতি দুর্বল। মেয়ে আমারে কল দেয় এবং কল দিয়ে আমার সাথে কথা বলে, আমিও আমার সুযোগ মতো মেয়ের ফোন দিয়ে মেয়ের সাথে কথা বলি এবং দুজনের মাঝে মোটামুটি তখন একটা গভীর প্রেমের সম্পর্ক শুরু হয়ে গেল। আমি রাত জেগে ওর সাথে ফোনে কথা বলি, যে বাসায় থাকতাম বাসার ছাদের উপর উঠে সারা রাত মেয়ের সাথে কথা বলতাম এবং মেয়েও আমার সাথে কথা বলতো। আর হিরণ আমাকে যেটা বলেছিল এটা আসলেই সম্পূর্ণ সত্যি ছিল। মেয়ের ব্যাকগ্রাউন্ড অনেক ভালো। মেয়ের বাবা হচ্ছে আপনার এলাকার মধ্যেই থাকে, এলাকাতে মেয়ের বাবার অনেক জায়গায় সম্পত্তি এবং মেয়ের মা মারা গেছে, ঘরে একটা সৎমা আছে এবং সৎমায়ের সাথে মেয়ের বান্ধবীর মতো সম্পর্ক। মেয়ের সৎমা অনেক ভালো। তো মানে এরকম আর কি, এক বাপের এক মেয়ে, পুরো সয় সম্পত্তি সব মেয়ের নামে, ওরকমভাবে বোঝা গেল। পরে এরকম করে মেয়ের সাথে কথাবার্তা বলতে বলতে আমার কাছে হঠাৎ একটা ধারণা আসলো যে মেয়েটার সাথে আমি দেখা করবো, কারণ মেয়ে তো আর আমাকে চিনবে না। এরকম করে হঠাৎ করে মেয়ের একদিন বলতেছি যে আমাদের মধুপুরে একটা শুটিং আছে, আমি মধুপুরে একটা শুটিংয়ে যাব, তো আপনি যদি বলেন আমি আপনার সাথে দেখা করব। পরে আমার বলে তাহলে আমি খুব খুশি হবো, তুমি আমার সাথে দেখা করো। আমি বললাম মধুপুরে শুটিং আছে, তো ঠিক আছে, আমি শুটিং শেষ করে তোমার সাথে দেখা করবো। একটা ডেট আমি ঠিক করলাম এবং এই ডেট অনুসারে আমি কিন্তু তখনও চলাফেরা করতাম, যদিও গার্মেন্টসে চাকরি করতাম, গার্মেন্টস কর্মী ছিলাম, কিন্তু এরপরও চলাফেরা ছিল পুরো সিনেমার নায়কের মতো। হাতের মধ্যে অনেকগুলো ব্যাসলাইট দিয়ে রাখতাম, এরপর সবসময় চিরাপিরা ফ্যান পরতাম, ক্যাপ পরতাম, খুব স্টাইল করে চলাফেরা করতাম। এবং এই মেয়ের সাথে একটা দিন তারিখ ঠিক করি, ঠিক করার পরে মেয়েটার সাথে আমি তখন দেখা করি এবং দেখা করার জন্য আমি যখন যাই, মেয়ে তো আমাকে দেখে পুরো ফিদা হয়ে যায়। আমাকে দেখে যে মানে আমি যে এত হ্যান্ডসাম হবো, মেয়ে বলতেছে মানে তুমি যে এত হ্যান্ডসাম হবা আমি এটা বুঝতেই পারি নাই। মানে আমার সাথে দেখে মেয়ে পুরো পাগল হয়ে যায়। বড় অনেকক্ষণ ধরে একটা রেস্টুরেন্টে বসে ওর সাথে কথাবার্তা বলি, ও আমাকে ঘুরে ফিরে ওদের এলাকা দেখা। ওদের এলাকা বলতে গেলে তো সবই আমার চীনা এলাকা, আমি ওখানে অনেকবার গেছি, বাট ওই জায়গাগুলোও আমাকে বারবার ঘুরিয়ে দেখাচ্ছে। পরে ঘুরে ফিরে আমি বাড়ির কাছে, সন্ধ্যার দিকে বাড়ির কাছাকাছি একটু গেলাম। বাড়ির মধ্যে ঢোকার মতো সাহস কিন্তু পাই নাই, মানে দূর থেকে আমার বাড়িটার আমি একটু দেখলাম। দেখে আমি পুনরায় ওখান থেকে আবারও ঢাকা ব্যাক করি এবং ঢাকা ব্যাক করার পরে এই মেয়ের সাথে তখন আমার ফোনে কন্টিনিউয়াসলি কথা হচ্ছে। মোটামুটি দুজনে খুব গভীর একটা অবস্থানে চলে গেলাম। এবার গভীর একটা অবস্থানে যাওয়ার পর আমি যেটা বুঝলাম, মেয়েকে যদি আমি বলি যে চলো আমরা পালায়ে যাই, মেয়ে কিন্তু আমার সাথে পালায়ে যাবে, মেয়ে কিন্তু আমার সাথে পালিয়ে চলে আসবে। কিন্তু এখানে অবাক করা বিষয় হচ্ছে মেয়ের বাবার অনেক টাকা পয়সা আছে, মানে অনেক জায়গায় সম্পত্তি আছে, এটা সত্য, কিন্তু মেয়ের বাবার ঘরের মধ্যে নগদ কোনো টাকা নাই। মানে মেয়ের সাথে যে আমি কথাবার্তা বলি, আমি তো অনেক প্রসঙ্গে কথাবার্তা বলি, পারিবারিক অনেক প্রসঙ্গে, তো পারিবারিক অনেক প্রসঙ্গে কথাবার্তা বলতে গিয়ে আমি যেটা বুঝলাম যে মেয়ের বাবা ঘরের মধ্যে কোনো টাকা রাখে না, ঘরের মধ্যে মেয়ের বাবার 1 টাকাও নাই। আমি যদি মেয়ের কোনো সময় পালায় আসতে বলি, তাহলে মেয়ে নর্মালি হচ্ছে জামা কাপড় নিয়ে পালায় চলে আসবে। এছাড়া মেয়ে ঘরের মধ্যে মেয়ের কিছু না যে মেয়ে ওইটা নিয়ে আমার সাথে পালিয়ে আসবে। পরে আর আমি যে মেয়েরে পারিবারিকভাবে বিয়ে করব, ওরকম কোনো পরিবার তো আমার নাই। আমি মেয়েরে বুঝাইছিলাম যে আমার পরিবার আমাকে মানে ময়মনসিংহে বিয়ে করাবো না, এত দূরে বিয়ে করাবে না, আমার ঢাকা আমাকে আমার পরিবার বিয়ে করাবে, যেহেতু আমার পরিবার ঢাকাতে এস্টাবলিশ, ঢাকাতে থাকে, তো এখানে আমাকে বিয়ে করাবে, আমাকে গ্রামে বিয়ে করাবে না। এখন মেয়ে তো ভাই পুরোপুরি আমার উপরে দুর্বল। মেয়ে বলতেছে যে না, আমি যদি তোমাকে না পাই আমি মরে যাব, ছোটো মানুষ তো, বয়স কম, এখন আমি তোমাকে ভালোবাসি, তুমি যেভাবেই পারো আমাকে বিয়ে করবা, এটা আমার আব্বার কাছে বিয়ের প্রস্তাব পাঠাও। তাই আমি বললাম আমি প্রস্তাব পাঠিয়ে লাভ কি, আমার পরিবার তো রাজি হবে না। এরকম করে কথাবার্তা চলতেছে। তো আমি অনেকভাবে মেয়েরে বাড়ি দিই যে তোমার আব্বা ঘরে টাকা ঢুকা বা ওই বিষয়, তো মেয়ে সবসময় বলে বাসায় কোনো টাকা থাকে না, মেয়ের আব্বা বাসায় কোনো টাকা রাখে না। আমি একটা সময় এরকম করেও বলি যে তুমি যদি বাসা থেকে পালিয়ে আসো, প্রয়োজনীয় কিছু নিয়ে আসবা, কারণ এরপরে তো আর ওই বাসায় ব্যাক করবা না, এগুলো বলতাম। তা মেয়ে আমারে বলে বাসার মধ্যে তো আব্বু কোনো টাকা পয়সা রাখে না, আমাদের বাসার মধ্যে আব্বু কোনো রকমের টাকা পয়সা রাখে না, আমি তো বাসা থেকে কোনো কিছু নিয়ে বেরোতে পারবো না, এগুলো আমাকে বলে। তা আমার কথা হচ্ছে যদি বাসা থেকে কোনো কিছু নিয়ে বেরোতে না পারে, তাহলে আমি ওরে দিয়ে কী করবো ভাই, আমার তো টাকার দরকার। এখনও বাসা থেকে যদি টাকাই নিয়ে বেরোতে না পারে, তাহলে এই মেয়েরই নিয়ে তো ভাই আমার আর কোনো লাভ হবে না।
পরে যাই হোক এরকমভাবে দিন রাতগুলো কাটতেছে। একটা পর্যায়ে আমি দেখলাম যে মেয়েও জানি কেমন করে একটু একটু করে আস্তে আস্তে চেঞ্জ হয়ে যেতেছে। মানে আমার প্রতি যে দুর্বলতা ছিল বা এটা আস্তে আস্তে করে চেঞ্জ হয়ে যেতেছে। পরে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি তো ভাই মানে সবই হারাবো, আমও হারাবো, চালাও হারাবো, তা আমি মেয়ের নিয়ে পালায় চলে আসবো, ওরকম একটা সিদ্ধান্ত আমি তখন নিলাম। তো মেয়ের বাপ কিন্তু আবার মৌলবী টাইপের লোক, মানে একটু মাওলানা টাইপের লোক, একটু ধর্মীয় লোক এবং ধর্মীয় নিয়ম কারণ মানা লোক আর কি, অনেক ভালো লোক আর কি। এলাকাতে হয় না কিছু মানে গণ্যমান্য ব্যক্তি থাকে, ওই টাইপের একজন লোক উনি, ধর্মীয় ব্যক্তি। পরে আমি মেয়ে তখন বললাম যে ঠিক আছে, যেহেতু আমার পরিবার আমাকে বিয়ে করাই দিবে, তা তুমি চলে আসো। মেয়ে তখন ক্লাস 10-এ পড়তো, মাদ্রাসায় পড়তো। এবং এই কথা বলা আমি তখন ঢাকাতে, আমি যে বাসায় থাকি, মেয়েরা আমি পালাইয়া ময়মনসিংহ থেকে মেয়ে নিজেই চলে আসে। মেয়ে নিজেই চলে আসে এবং আসার পরে আমি তখন মেয়েরই নিয়ে এই বাসার মধ্যে উঠি। আমি যে বাসার মধ্যে থাকি, মেয়ে কিছুই নিয়ে আসতে পারে না, মানে টোটালি শূন্য হাতে আসছে। এবং মেয়ে যখন পালায় চলে আসে, আসার পরে এই মেয়ে তো আমার সাথে আছে। এর 3 দিন পরে আমি বললাম যে তুমি তোমার আব্বারে ফোন দাও, তোমার আব্বার সাথে কথাবার্তা বলো, দেখো কোনো রকমের, আমি চিন্তা করতেছি কোনো রকমের টাকার ব্যবস্থা হয় কি না, কোনো রকমের টাকা ম্যানেজ করা যায় কি না। তা মেয়ে কী করলো, তার বাবারে ফোন দিল। ফোন দেওয়ার পরে মেয়ের নাম্বার দিয়েই দিল। মেয়ের আব্বা তখন কল রিসিভ করছে। রিসিভ করার পরে মেয়ে বলতেছে আব্বু কেমন আছেন। মেয়ের আব্বা বলে তুমি কে, আমি তো তোমার চিনি না। মেয়ে বলতেছে আব্বু আমি হচ্ছি হীরামণি। বলে হীরামণি নামের তো আমার কোনো মেয়ে নেই, এরকম করে মেয়ের বাবা বলতেছে। পরে মেয়ে বলতেছে আব্বু আপনি আমার উপর রাগ করছেন, আপনি যদি বলেন আমি আপনার মেয়ে, আমি যারা বিয়ে করছে ওরে নিয়ে আমি গ্রামে আসব, আপনি যদি বলেন। মেয়ের বাবা তখন বলতেছে এসে তো কোনো লাভ নাই, আমি তো আমার মন থেকে আপনাকে মুছে ফেলছি, আপনি তো আমার মেয়ে নাই, আপনাকে আমি আমার মন থেকে মুছে ফেলছি, আপনার নামের আমার কোনো মেয়ে নাই, আমার কোনো সন্তানাথি নাই, আপনি আমার বাড়িতে এসেও লাভ হবে না। পরে আমি বললাম, মানে মেয়ে বলতেছে যে না আব্বু আমি আপনার মেয়ের জামাইরে নিয়ে আসবো, এখন মানে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে আসবো, তা আপনি আমাকে যদি অনুমতি দেন। মেয়ের আব্বা তখন লাইনটা কেটে মেয়ের নাম্বারটা ব্লক করে দিল। এরপরে দেখা গেল কি মেয়ের বাবার মেয়ের সাথে টোটালি কোনো কথা বলে না। মানে মেয়ের বাবা যে এত পাষাণ্ড হবে, আমি শুনেছিলাম মেয়ে বলল যে ছোটোবেলায় মেয়ের মা যখন মারা যায়, শুধু এই মেয়েকে টেক কেয়ার করার জন্য, এই মেয়েকে যত্ন করার জন্য মেয়ের বাবা সেকেন্ড বিয়ে করে। কিন্তু এরপরে হলো কি যে মানে কোনোভাবেই মেয়ের মেনে নিতেছে না। তো মেয়েকে মেনে নেয় না। এর মধ্যে আমার আব্বু কিন্তু আবারও পুনরায় বিদেশে চলে গেছে। এবং আমার বোনের বিয়ে হয়েছে, পরে আমি খবর পাইছি আমার বোনের বিয়ে হয়েছে, গয়নাগাটি দেয় নাই, গয়নাগাটি ছাড়াই বিয়ে হয়েছে। আব্বু তার বন্ধুর সাথে কথাবার্তা বলে কেমনে কেমনে জানি ম্যানেজ করছে। পরে আমি বেশ কয়েকদিন পরে আমার আম্মারে ফোন দিছি। আমাদের পাশের ঘরে এক ভাবির নাম্বার ছিল আমার কাছে, ওই নাম্বার দিয়ে আম্মারে ফোন দিছি বেশ কয়েক বছর পরে। ওই সময় ওই হীরামণি কিন্তু আমার সাথে আছে। পরে আমি আম্মুরে ফোন দিয়ে কান্নাকাটি করতেছি। আমার আম্মু আমাকে কোনো কিছু বলে না। আম্মুর কথায় একটা, যেহেতু আব্বু আমাকে তেজ্য করে দিছে, আমি যাতে আব্বুর কথার বাইরে না যাই, আমি যাতে পরিবারে না যাই। মানে এখন আম্মুর কথা হচ্ছে আব্বু যেটা বলে ওইটে, মানে আব্বুর কথার উপরে আমার আম্মু কোনো কথা বলবে না। দেন আমি বললাম যে আম্মু আমি এরকম ওই গ্রামের একটা মেয়েরা ভালোবাসি, মেয়ের বিয়ে করছি, তা মেয়ের নিয়ে বাড়িতে আসবো কিনা। আমার আম্মা বলে না তোমার বাড়িতেও আসার দরকার নেই, তুমি বাড়িতেও আইসো না, আমি তোমার চেহারা দেখতে চাই না। মানে আম্মু আমাকে টোটালি পরিবার থেকে সম্পূর্ণ মানে যেটা বলে যে একদম উইন্ড আউট করে দেওয়ার মতো অবস্থা। পরে এদিকে হীরামণি আস্তে আস্তে তার বাড়ির অন্য লোকজনের সাথে মোবাইল ফোনে কথা বলে, যেমন ওর দূর সম্পর্কের ঘরের চাচি জেঠি এদের সাথে কথা বলে। এবং এরকম করে কথাবার্তা বলতে বলতে মেয়ের বাবা আমার তখন খোঁজখবর করে। আর এর মাঝে আমি হীরামণিকে সব কিছু বলে দিই যে আমি আসলে তোমাকে ভালোবেসে বিয়ে করছি, আমি আসলে কোনো সিনেমায় কাজ করি না, আমি মূলত একজন গার্মেন্টস কর্মী এবং আমার বাড়ি হচ্ছে অমুক গ্রামে। তো এগুলো সব কিছু যখনই ওর সত্যটা জানতে পারে, ও মনে খুব কষ্ট পায়, মানে মনে আঘাত খায় যে আমি এই কাজটা কীভাবে করলাম বা কীভাবে তাকে ধোকা দিলাম। পরে আমি ওর কাছে ক্ষমা চাই যে তুমি আমাকে মাফ করে দাও। আসলে গ্রামে যাওয়ার পরে তোমাকে দেখে আমি তোমার প্রতি মানে পাগল হয়ে গেছিলাম, তোমাকে ভালোবেসে ফেলছি। এবং আমি আমার পুরনো অতীতটাও তার সাথে শেয়ার করি যে আমি আমার বোনের বিয়ের জন্য এরকম করে গয়না বাসা থেকে চুরি করে আনছি। এরপরে আমাকে আমার পরিবার অ্যাকসেপ্ট করে নাই, আমাকে আমার মা মেনে নেয় নাই, আমি এখনও পরিবারে ঢুকতে পারি নাই। মানে এই কথাগুলো আমার জীবনের রিয়েল যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো আমি তখন হীরামণির সাথে শেয়ার করি। এখন শেয়ার করার পরে ও তখন খুব দুঃখ প্রকাশ করে। তো যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন এটা তো আর নতুন করে কোনো কিছু করার সুযোগ নেই, বা এখন তো আর কোনো কিছু করতেও পারবো না। পরে ও বলে আচ্ছা ঠিক আছে, মন খারাপ করো না, আল্লাহর উপরে ভরসা রাখো, আল্লাহ যা করবে ভালোর জন্যই করবে। ও কিন্তু আবার ভালো ছিল, মাদ্রাসায় পড়াশোনা করছে, তো নামাজ পড়তো কলমা পড়তো, বা একটু দিনই লাইনে মানে থাকতো আর কি, ওর বাবার মতো অনেকটা। তো ভাই আমার তো দিনের দরকার নেই, আমার দরকার হচ্ছে টাকার, এখন টাকা তো পাইতেছি না। এরকমভাবে আস্তে আস্তে মেয়ের বাবা তখন করলো কি আমার খোঁজ খবর মানে নিতে শুরু করলো, যে মেয়ে যে পালাইছে, কোন ছেলের সাথে পালাইছে, খোঁজ খবর নিয়ে মেয়ের বাবা তখন আমার সম্বন্ধে ডিটেলসে জেনে গেল।
এবং মেয়েও কার কার কাছে বলছে যে আমি অমুক গ্রামের অমুক ছেলের সাথে পালাইছি, আমার ঠিকানা দিয়ে দিছে। এবং মেয়ের বাবা তাদের কাছ থেকে ঠিকানা কালেক্ট করে আমার খোঁজখবর নিয়ে দেখছে যে আমি লাফাঙ্গে একটা ছেলে, আমি আমার বোনের বিয়েতে গয়না চুরি করে পালাই গেছি এবং গ্রামের খুবই দুষ্ট প্রকৃতির একটা ছেলে, এবং আমি প্রচণ্ড রকমের লোভী এবং লোভের বশবর্তী হয়ে আমি এই মেয়েকে বিয়ে করছি। এই মেয়ের বাবা তখন এই জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে গেল। কীভাবে ক্লিয়ার হয়ে গেছে জানি না। মেয়ের বাবা মানে মেয়ে যখন আবার ফোন দেয়, ফোন দেওয়ার পরে মেয়ের বাবা মানে মেয়ের মার নাম্বার দিয়ে ফোন দিলে মেয়ের বাবা মেয়েরে বলে, তোরে যে ছেলে বিয়ে করছে সম্পত্তির আশায়, ওই ছেলে মনে করছে আমার 100 কোটি টাকার সম্পদ, বিঘায় বিঘায় সম্পদ, আমার সম্পত্তির আশা তোরে বিয়ে করছে, তো আমার সম্পত্তির এক কোণা তুইও পাবি না, তোর মেয়ে এই জামাইও পাবে না, এরকম করে মেয়েরে বলতেছে। তা মেয়ে বলতেছে, না 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 আব্বু, এটা তুমি ভুল বুঝতেছ, তোমাদের জামাইয়ের কোনো লোভ নাই, তোমাদের জামাইয়ের কোনো অহংকার নাই, ও কেন লোভ করবে, ওরে কি আল্লাহ কম দিছে নাকি? ওর বাবা বলে যে আমি তো ছেলের খোঁজ খবর নিছি, ছেলের বাড়িতে গেছি, ছেলের গ্রামে গেছি, এবং এইটা কোন কোয়ালিটির ছেলে এটা আমি বুঝে গেছি। এখন তুই আর আমাকে বুঝাইতে হবে না, এই ছেলের সম্বন্ধে তুই আর আমাকে বোঝানো লাগবে না, আমি এই ছেলের সম্বন্ধে সবটাই আমি জানতে পারছি। মানে উনি মোটামুটি আমার গ্রামে গিয়ে চলাফেরা করে হেঁটে এসে আমার সম্বন্ধে উনি পুরোপুরি খোঁজখবর নিয়ে নিছে। তো এখন আমি আর কী করবো বলেন, আমার তো আর কোনো কিছুই করার নাই, আমি একদম চুপচাপ ওরে নিয়ে পড়ে আসি, ওইখানে চাকরি করতেছি, 2 টাকা ইনকাম করতেছি, খাইতেছি। এরই মাঝে ওই মেয়ের বাবা করলো কি, মানে প্রায় মাস 6 মধ্যে আবার এদিকে হীরামণি প্রেগনেন্ট হয়, হীরামণি আবার বেবি কনসেপ্ট করে। আমি আবার ওটা বিয়ে করছি, কিন্তু বিয়ে করলাম দেন এবার ও বেবি কনসেপ্ট করে, এবং আমি তখন তার পিছনে খরচ করতেছি, ভালোভাবে ওরা রাখতেছি। ওর বাচ্চা যখন কনসেপ্ট করে 7 মাসের মাথায় হঠাৎ করে ওর বাড়ি থেকে খবর আসে, ওর বাবার যে স্থাবর যত সম্পত্তি আছে সব ওর সৎমায়ের নামে লিখে দেয়, ওর সৎমায়ের নামে সব কিছু লিখে দেয়। এবং ও তখন কান্নাকাটি করতেছে, আমারে বলে আমার সৎমা খুব খারাপ, আমার সৎমা অনেক ডেয়ারিং, এবং আমার সৎমাকে আমার আব্বু সব কিছু লিখে দিছে, এটা ওইটা। পরে ওর কিন্তু 7 মাসের মাথায় আমি তখন বললাম যে তুমি একটু ফোনটা তোমার সৎমায়েরে দাও, আমি একটু তোমার সৎমায়ের লগে কথা বলি। এই পর্যন্ত কিন্তু আমি ওর পরিবারে কারোর সাথে কথা বলি নাই। পরে হীরামণি করলো কি, ওর সৎমারে মোবাইল মানে কল দিছে, দেওয়ার পরে আমি বললাম যে কোনো চিল্লাচিল্লি করবা না, ওই মহিলার নামে তোমার আব্বার সম্পদ লিখে দিছে, মহিলার তো কোনো দোষ নাই, মহিলার কী দোষ, মহিলার নামে উনি সম্পদ লিখে দিচ্ছে, মহিলারা গালাগালি করে কী হবে, আমি একটু মহিলার সাথে ভদ্রভাবে কথা বলি। পরে মহিলা তখন মানে ও তখন ফোন দিলে, আমি তখন ফোনটা রিসিভ করে মানে ফোনটা কানে দিয়ে আমি বললাম যে আম্মু আসসালামু আলাইকুম, আমার নাম নাতিম। পরে বলে, বাবা রে তোমরা কেমনে পারলা এরকম কাজটা করতে, তোমাদের কি একটাবার কোনো তোমাদেরকে বিবেক জাগ্রত হয় নাই, তোমরা এই কাজটা কেমনে করতে পারলা? এরপরেও হীরামণি কীভাবে পারলো ওর বাবার মনে এরকমভাবে কষ্ট দিতে? এরপরে মোবাইল ফোনে তোমরা আরও মানে হীরামণির বাবাকে তোমরা গরম করে দিলা, তোমরা তো পারতা দুজনে আইসে হীরামণির বাবার পা চেপে ধরে কান্নাকাটি করে সব কিছু ঠিক করতে। আমি বললাম, আম্মু দেখেন, আমি আসলে কোনো কিছু ঠিক করার জন্য ফোন করি নাই, আপনাকে ফোন করছি এটা বলার জন্য আমার হীরামণির 7 মাস, ওর বেবি হবে, একে তো ওর বয়স কম, ও আরও হ্যাংলা, ও শরীরের কন্ডিশন ভালো না, এর উপরে বেবি কনসেপ্ট করছে, ওর তো মনে হয় আমি বাঁচাইতে পারবো না। তো এখন কি করব, যদি আমার তো এখানে কেউ নেই, আপনি যেহেতু জানেন না আমার পরিবারের মানুষ আমার সাথে কথা বলেন, আমি পরিবার থেকেও আলাদা হীরামণিকে বিয়ে করার পরে, এবং এরপর থেকে হচ্ছে হীরামণিকে দেখার মতো কেউ নেই, তো যদি আমার হীরামণি মারা যায় তাহলে আপনি মাফ করে দিন। পরে মহিলা বলতেছে, এই খবরদার এরকম কথা বইল না, এই হীরামণির জন্য আমি সন্তান নেই, এই হীরামণি যাতে মায়ের ভালোবাসা থেকে কোনোভাবে বঞ্চিত না হয় এই জন্য আমি নিজে পর্যন্ত সন্তান নেই, আমি হীরামণিকে নিজের সন্তানের মতো করে বড় করছি, আমার মেয়ের কিছু হলে কিন্তু আমি মরে যাব, এই তোমরা ঢাকায় কোথায় আছে আমি আসবো। আমি বললাম আসবেন তাহলে ভালো আসেন। পরে আমি আমার বাসার ঠিকানা দিলাম, উনি কী করলো, এর পরের দিনে উনি এখানে চলে আসছে। এইখানে চলে আসার পরে উনি যখন আসছে, ওনারা দেখার পরে আমি জাস্ট পাগল হয়ে গেলাম, যে দেখলে মনে হয় হীরামণির চেয়েও মনে হয় বয়স কম, মানে অনেক সুন্দর চেহারা, অনেক কিউট চেহারা। কিছু মহিলা থাকে না যাদের বয়স হওয়ার পরেও বয়সটা আসলে ওভাবে বোঝা যায় না, মুখের মধ্যে বা শরীরের মধ্যে বয়সের ছাপটা পড়ে না, উনি এরকম একটা মহিলা। পরে এইরকমভাবে উনি চলে আসে, পরে ওই দিক দিয়ে হীরামণির বাবা বারবার ওনাকে কল দিতে আসে, যে ওনার নাম হচ্ছে সুলতানা, এই সুলতানা তুমি কোথায় চলে গেলা, সুলতানা তুমি আসো না কেন, তুমি বাড়িতে আসো, তুমি কই গেছো, তুমি চলে আসো। এরকমভাবে ওই হীরামণির বাবা বারবার ওই সৎ মায়ের কল দেয়। এমন করতে করতে হঠাৎ করে খবর পাইলাম, মানে হঠাৎ করে খবর আসলো, আমি তখন গার্মেন্টসে, হীরামণি আমাকে ফোন দিয়ে বলতেছে সর্বনাশ হয়ে গেছে, তাড়াতাড়ি বাসায় আসো। তাই আমি মনে করলাম ওর মনে হয় বেবিটা নষ্ট হয়ে গেছে, কারণ ডাক্তার বলছিল যে বাচ্চাটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে, বাচ্চাটার কন্ডিশন ভালো না, শরীরে পানি নেই বাচ্চাটার, বা প্রসব হয়ে যেতে পারে। পরে আমি বাসায় আসছি, আসার পরে দেখি হীরামণিও কান্না করতেছে এবং সুলতানাও কান্না করতেছে, মানে আমার শাশুড়িও কান্না করতেছে। পরে আমি বললাম কী হয়েছে? পরে বলে আমার আব্বু মারা গেছে। তাই আমি বললাম তোমার আব্বু মারা গেছে, তাহলে বাড়ি যাও, চলো বাড়ি যাই।
এবার আমি, হীরামণি এবং সুলতানা, আমার ওই শাশুড়ি, আমরা সবাই মিলে বাড়ি গেছি ওর এই অবস্থার মধ্যে। হীরামণি শরীরের এই খারাপ কন্ডিশনের মধ্যেও বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পর ওর আব্বা মারা গেছে, পরে আমরা দাফন করতে পারিনি। ওর আব্বার কন্ডিশন খারাপ হয়ে গেছিলো, কখন মারা গেছে কেউ বলতে পারে না। এবং যেহেতু একলা ঘরে থাকতো, অনেক আগে মারা গেছে জন্য লাশ পচে যাবে, ওরা তখন দাফন করে ফেলে। কবরের মধ্যে গিয়ে তখন আমি কান্নাকাটি করি, হীরামণিও কান্নাকাটি করে, সুলতানাও তখন কান্নাকাটি করে। ওই মুহূর্তে পরে ওই এলাকার যিনি মেম্বার ছিল তিনি তখন আমারে বলতেছে যে, এই ছেলে তোমার নাম কি? এবং আমার নাম নাদিম। বলে, তুমি কি হীরামণির বিয়ে করছো? আমি বললাম জি। বলে, উনি বলে গেছে তুমি আর হীরামণি যাতে ওনার কবরের কাছে না আসো, উনি যদি মারা যায় ওনার কবরের কাছে তুমি আর হীরামণি যাতে না আসো, এটা উনি বলে গেছে। সো তোমরা ওনার কবরের কাছে থাইকো না, মানে ওর কবরের কাছে পর্যন্ত আমাদেরকে থাকতে দেয় নাই। কবরের কাছে থেকে আমাদেরকে আলাদা করাই দিল। আলাদা করাই দেওয়ার পরে আমার মনে খুব কষ্ট আসলো যে একটা মানুষ খারাপ হতে পারে, বাট ওর বাবা কেন এরকমটা করলো। পরে আর হীরামণিকেও মেনে নিল না এবং ওর বাবা মারা গেল। পরে আমি কী করলাম, এই সুলতানাকে মানে আমার শাশুড়িকে গ্রামে রেখে আমি তখন আবারও ঢাকায় চলে আসি আমার বউকে নিয়ে। এবং ঢাকায় আসার 5 দিনের মাথায় এই সুলতানা আবারও পুনরায় ঢাকায় চলে আসে। যেহেতু মেয়ের অবস্থা খারাপ, মেয়ের বাচ্চা হবে, এই জন্য উনি তখন মেয়েকে টেক কেয়ার করার জন্য আবারও ময়মনসিংহ থেকে উনি তখন ঢাকায় চলে আসে। এবং ঢাকায় আসার পরে উনি ওনার মেয়ের টেক কেয়ার করতেছে, যত্ন করতেছে, মানে মোটামুটি মেয়ের প্রতি ওনার অনেক ভালোবাসা। এরকম করতে করতে মানে সত্যি কথা বলতে আল্লাহ মাফ করুক, উনি তো আমার আপন শাশুড়ি না, উনি তো আমার সৎ শাশুড়ি। আমার বউয়ের সাথে তার কোনো ব্লাডের সম্পর্ক নাই। আমার না এই শাশুড়ির দিকে একটু খারাপ নজর গেল, একটু অন্যভাবে নজর দিলাম ওনার দিকে। মানে উনি যে পোশাক আশাকগুলো পরতো না, একেবারে মানে মনে হয় যেন মডার্ন মেয়েদের মতো পোশাক আশাক পরতো। উনি যে একজন বয়স্ক মহিলা, এটা ওনাকে দেখলে কোনোভাবেই বিশ্বাস করা যাবে না। মানে বয়সের সাথে ওনার চেহারার কোনো মিলে নাই। এবং একটা পর্যায়ে আমার ভিতরে এই লোভটাও কাজ করে যে হীরামণিকে আমি তো বিয়ে করছিলাম সম্পত্তির আশায়, যে হীরামণির বাবার অনেক সয় সম্পত্তি, সেই সম্পত্তির মালিক আমি হব, এই আশায় আমি হীরামণিকে বিয়ে করি। কিন্তু আমি তো সয় সম্পত্তির কোনো কিছুই পাই না, সব কিছু থেকে তো আমি বঞ্চিত হই। এখন সুলতানা নামে তো সব সয় সম্পত্তি মানে হীরামণির বাবা দিয়ে গেছে। আমি যদি কোনোভাবে সুলতানাকে পটায় বিয়ে করতে পারি তাহলে আমিই তো সব সয় সম্পত্তির মালিক হব। কিন্তু এখন এই সুলতানা তো আর আমারে বিয়ে করবে না, মানে উনি তো আমার শাশুড়ি, উনি কি আর আমারে বিয়ে করবে? উনি তো আমারে বিয়ে করবে না। আমার তখন ওনার দিকে একটা নজর যায় যে যেমনি পারি, যেভাবেই পারি ওনারে বিয়ে করব। কারণ ওনারে যদি আমি বিয়ে করতে পারি তাইলে ধরেন ভাই আমি সয় সম্পত্তির মালিক, মানে হীরামণির বাবার যত সম্পত্তি ছিল সবই তো সুলতানার, তাহলে আমি সব কিছুর মালিক হয়ে যাব। আমি এই পরিকল্পনা করে, এই প্ল্যানিং করে আস্তে আস্তে করে এই সুলতানার সাথে মিশার জন্য ট্রাই করতেছি। তো মেয়ের জামাই হিসাবে আমি তো ওনার খুব কাছে মিশতে পারি না, খুব কাছে যেতে পারি না। এবং উনি আমার কাছ থেকে মোটামুটি একটা দূরত্ব বজায় রাখে সব সময়। আমার ওনার কাছে যাওয়ার পরে বা ওনার সাথে মিশতে যাওয়ার চেষ্টা করলেও উনি ওভাবে আমার সাথে মিশে না, আমাকে একটু ইগনোর করে, আমার কাছ থেকে একটু দূরে থাকে, মানে একটু অন্যরকম অবস্থা ওনার মাঝে। তো পরে কোনোভাবে ওনার সাথে মিশতে পারি না, এরকম দূরে থাকে। অ্যান্ড এমন করতে করতে একটা পর্যায়ে হলো কি, মানে কোনোভাবে যখন ওনারা পড়াইতে পারি না, ওই সময় আমার একটা মেয়ে সন্তান হয়। হীরামণির ঘরে আমার একটা কন্যার সন্তান, এবং কন্যার সন্তানটাও দেখতে ফুটফুটে অনেকটা সুন্দর হয়। তা এরকম করতে করতে আমাদের গার্মেন্টসে কাজ করে মানে সাইমার মা বলে একটা মহিলা আছে, মানে ফ্লোরে কাজ করে। ওই সাইমার মা একদিন আমারে বলে যে ওই কোন ছেলে নাকি ওনাদের গার্মেন্টসে, আমাদের গার্মেন্টসের কোন মেয়েরা তাবিজ করছে, এবং তাবিজ করার পরে মেয়ে নাকি পাগল হয়ে ছেলের বিয়ে করে ফেলছে। এরকম একটা গল্প সাইমার মা তখন আমারে বললো। আমি তখন বললাম যে কি বলেন, এভাবে তাবিজ করা যায় নাকি? বলে তাবিজ করা যায়। কে বলে তাবিজ করা যায় না? তাবিজ করলে মানে পাগল হয়ে মেয়ে চলে আসে। আমি বললাম আসলেই তাবিজ করা যায়? বলে হ্যাঁ করা যায়। আমি বললাম যিনি তাবিজ করে ওনার বাড়ি কই? বলো ওর বাড়ি কেরানীগঞ্জ। আমার বলে কেরানীগঞ্জ। আমি তখন বললাম যে একদিন আমার সাথে চলেন না, ওই কবিরাজের বাড়িতে একটু যাবো, আমার একটু কাজ আছে। পরে বলে যে তা তুমি কি কাউরে তাবিজ করবা? আমি বললাম যে না, এমনিই বললাম আর কি, যদি আপনি বলেন আমি যাব। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। এই বলার পরে তখনই কেরানীগঞ্জে ওই কবিরাজের বাড়িতে এই সাইমার মা তখন আমার নিয়ে যায়। নিয়ে গেলে পরে আমি তখন কবিরাজরে বলি আমি একটা মহিলারে পছন্দ করে, মহিলারা ভালো লাগে, আমি তারে বিয়ে করতে চাই। পরে কবিরাজ আমারে কিছু জিনিস দেয়, যে মাথার টিকলির চুল, এরপরে নখ, এরকম কিছু জিনিস এনে দিতে হবে। এবং এই জিনিসগুলো এনে দিলে পরে উনি তাবিজ বানাই দিবে। তাবিজটা এভাবে ব্যবহার করলে 21 দিনের মাথায় মহিলা আমার জন্য পাগল হয়ে আমার কাছে চলে আসবে। পরে আমি তখন বললাম যে আরে তাইলে তো মানে মোটামুটি ওনার কাছ থেকে শুনলাম। শোনার পরে আমি তখন আস্তে আস্তে আমার শাশুড়ির সুলতানা থেকে আমি তখন জিনিসগুলো কালেক্ট করি, টিকলির চুল, এটা ওইটা, যেমনিই পারছে অনেক কৌশল করে এমনি অমনে আমি এগুলো নিয়ে পরে কবিরাজারে দিই। কবিরাজারে দিলে কবিরাজা তাবিজ বানায় দেয়। কবিরাজা তাবিজ বানায় দিলে পরে এরপরে এই তাবিজটা আমার যেভাবে বলে ওভাবে তাবিজটা ভিজিয়ে আমি ওনারা পানিও খাওয়াই।
তাবিজ পরায় দেয় এবং ওই তাবিজটা ভিজে ওনারা পানি খাওয়ায়। এমনি যা যা করি অল্প সময়ের মধ্যেই আমি তখন এই সুলতানা মানে আমার শাশুড়ি মোটামুটি একটু মানে অন্যরকম হয়ে যায়। অন্যরকম বলতে ধরেন একটু অস্বাভাবিক আচার আচরণ করে, একটু অন্যরকম কথাবার্তা বলে, মানে একটু উনি ওনার মাঝে থাকে না, মানে আউট অফ কন্ট্রোলের মধ্যে উনি চলে যায়। পরে আমার ছাড়া কিছু বুঝে না, বলে এই নাদিম না আসলে ভাত খাবো না, নাদিম আসলে খাবো, মানে খালি নাদিম খালি নাদিম খালি নাদিম 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 করে। এখন আমি চিন্তা করি আমার বউ যদি সন্দেহ করে ফেলে বা হীরামণি যদি বুঝে যায় যে আমি এরকম কিছু একটা করে ফেলছি বা উনি এরকম পাগলামি করতেছে কেন, বা হীরামণি যদি ডাউট করে, এই জন্য আমি তখন হীরামণিরে বললাম যে মায়ের বাড়িতে পাঠাই দাও, মায়ের বাড়িতে পাঠাই দাও, উনি এখানে থাকার দরকার নেই। পরে বলে কেন, আমার বাচ্চাটার উনি টেক কেয়ার করে, তোমার সমস্যা কি? আমি বললাম না, গ্রামের লোকজন অনেক কথাবার্তা বলবে, ওনার বাড়িতে পাঠাই দাও। এইটা বলে আমি তখন কী করলাম, আমার শাশুড়ির বাড়িতে পাঠাই দিছি। ভাই আমার শাশুড়ি যেতে চায় না, মানে তাবিজের পাওয়ার যে কি আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। উনি বাড়ি যাবে না, উনি বলে আমি বাড়ি যাব না, আমি তোমার সাথে থাকবো, আমি এই ঘরে তোমার সাথে থাকবো, এরকম করে পর্যন্ত আমার গাড়িতে বলে। আমি বললাম আপনি যান, আমি আপনার সাথে মোবাইল ফোনে কথা বলবো। এই বলে পরায়ণের গ্রামে পাঠাইছি, উনি গ্রামে থাকে না, মানে আমার ফোন দিয়া বলে ও নাদিম তুমি আমার নিয়ে যাও, নাহলে কিন্তু আমি গ্রামে থাকবো না, আমি এই করবো আমি সেই করবো, মানে আমি যা বলি, আমি যেটা বলি উনি সেটাই করে। আমি যদি বলি এখানে বসে থাকেন বসে থাকে, আমি যদি বলি এটা করেন, মানে আমার কথা উনি উঠে বসে আর পাগল হয়ে গেছে যে আমি তোমার কাছে যাব, নাদিম আমি তোমার কাছে যাব, আমার তোমার ছাড়া ভাল লাগে না, আমি তোমার কাছে যাব, এরকমভাবে উনি পাগলামি করতেছে। তাই আমি চিন্তা করি যে আমার বউরেও ফোন দিয়া বলে যে নাদিমরে বল আমার নিয়ে আসার জন্য। একদিন রাতের বেলায় আমার বউ আমার বলে আচ্ছা আম্মা তোমার জন্য এরকম শুরু করছে কেন, আম্মা তোমার একটু ওভার ভালোবাসে মনে হয়। পরে আমি চিন্তা করলাম যে আমার বউ তো সন্দেহ করে ফেলবে, এবং এই চালাকি করে আমি তখন আমার শাশুড়িরে বললাম যে আপনি চলে আসেন, আমি আপনার একটা জায়গায় রাখবো। এই কথা বলে আমি তখন করলাম কি, ঢাকা শহরের মধ্যে আরেকটা বাসা ভাড়া করি। আরেকটা বাসা ভাড়া করে আমি তখন ওই বাসার মধ্যে আমার শাশুড়ির আমি নিয়ে আসি। আনার পর আমি শর্ত দিলাম যে আপনি কিন্তু ভুলেও আপনার মেয়ে হীরামণির সাথে কথা বলতে পারবেন না। বলে না বলবো না, তুমি শুধু আমার সাথে থাইকো, আমার কাছে আইসো, আমার সাথে কথা বলো, আমার সাথে থাইকো, আমি কারোর সাথে কথা বলবো না, তুমি যা বলবা তা। মানে উনি তখন পরিপূর্ণভাবে আমার উপরে পুরাই দুর্বল হয়ে গেছে। এবং ওইভাবে আমার কবিরাজের কাছ থেকে তাবিজ আনতেছি, তাবিজ পরা পানি পরা এটাই নিয়ে আমি কাজ করতেছি। এমন সময় আমি তখন আস্তে আস্তে ওনারে পুরোপুরি পটাইয়া আমি তখন চিন্তা করলাম যে কী করা যায়। উনি তখন মানে মানসিকভাবে অনেকটা পাগল হয়ে যাইতেছে। এরপরে আমি তখন দলিলগুলো রেডি করি, ওনারে বললাম আসার সময় আপনি দলিল নিয়ে আসেন। উনি কিন্তু দলিলগুলো সব নিয়ে আসে, ওর বাবা কিন্তু সব কিছু ওনার নামে দানপত্র দলিল করে দিয়ে যায়, মানে দান কাওলা করে যায়। আমি তখন উকিল তারা এগুলো লেখাইলাম, ওনার কাছে অনেক স্বর্ণ গয়নাও আছে, উনি এগুলো আমার দাম এগুলো বিক্রি করি। তো উনি কিন্তু আবার হীরামণি কিন্তু আবার বিষয়গুলো জানতো না। আর আমি হীরামণিরে বললাম, মানে হীরামণি বলতেছে ওর মায়ের নাম্বার বন্ধ, ওর মা নাকি কই চলে গেছে। আমি বললাম কোন বেটার সাথে চলে গেছে মনে হয়, এগুলো ওরে বলতাম। ও তখন বলে না না আমার আম্মা এরকম না, এগুলো আমারে বলে। পরে ওইখানে আমি তোর লুকিয়ে রাখলাম, রাইখা করলাম কি, একদিন দুই দিন কাটতে কাটতে আমি তখন এই দলিল লেখাইলাম, উকিল দ্বারা দলিলগুলো লেখাইলাম। ওনার যত স্থাবর সম্পত্তি আছে এই সব কিছু নিয়ে আমার নামে দলিল করে দিবে। এরপরে ঠিকই উনি আমার নামে সব কিছু দলিল করে দিছে, যেমনি বলছে এখানে সিগনেচার করেন করে, ওখানে সিগনেচার করেন, মানে আমার পাখির মতো, তোতা পাখির মতো, আমি যা বলি ওইটাই করে, আমি যেটা করতে বলি ওইটাই করে। মানে তখন উনি আমার ছাড়া আর কোনো কিছুই বুঝে না, আমার কথায় উঠে আমার কথায় বসে, এবং আমার উপরে ওনার সব আকর্ষণ। পরে দলিল করার পরে এই দলিলপত্র সব আমার নামে হয়ে গেল, এবং আস্তে আস্তে করে ওই তখন মানসিকভাবে পরিপূর্ণভাবে প্রায় 90% পাগল হয়ে গেছে। ওই রুমের মধ্যে নিজে নিজে কথা বলে, নিজে নিজে হাসে, ও নাদিম রে আমার নিয়ে গান গায়, এরকম একটা অবস্থা। পরে আমি চিন্তা করলাম দলিলটা আমারে দিয়ে দিল এবং উনি পাগলও হয়ে গেল। এখন এই দলিল দিয়ে আমি কি করব, কারণ পাগলের তো কোনো দলিল নেই। পাগল যদি তার কোনো প্রপার্টি বিক্রি করে এটার তো কোনো মালিকানা হয় না, বা এই দলিল তো আর গ্র্যান্টেড হবে না। উনি যে পাগল হয়ে গেল, আমি এখন কি করব? তা একদিন দুই দিন তিন দিন এদিকে ওনার সাথেও থাকতেছি, ওইদিকে সুলতানার সাথেও থাকতেছি। এইরকম করতে করতে আমি একটা হুজুরের সাথে তখন বিষয়টা আলোচনা করি, আমাদের ঢাকারই, এবং হুজুর পুরোটা কথা শুনে আমারে বলা আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, এইটা ঠিক করো নাই, এটা ভালো করো নাই। তো ঠিক আছে, যেহেতু ওই মহিলার সাথে তোমার ওয়াইফের কোনো ব্লাডের সম্পর্ক নাই, কিন্তু এর পরেও তো এই মহিলাকে তোমার ওয়াইফ মা ডাকতো, তো ওই হিসাবে হয় তোমার ওয়াইফকে তুমি তালাক করে দাও, তোমার ওয়াইফকে তালাক করে দিয়ে তুমি ওই মহিলার সাথে থাকো, আর নাইলে ওই মহিলাকে ছেড়ে দাও, এই মহিলাকে ছেড়ে দিয়ে তুমি তোমার ওয়াইফের সাথে থাকো, একটা পথে যাও। কবিরাজ আমাকে, মানে হুজুর আমাকে এটা বলার পরে আমার তো আর হীরামণির সাথে থাকার দরকার নাই, আমার মেয়ে হয়েছে, আমার মেয়েও দরকার নেই। আমি তখন করলাম কি, একদিন ঠাস করে হীরামণির কোনো কিছু না বলে আমি বাড়ি থেকে, মানে আমার বাসা থেকে আমার জামা কাপড় সব কিছু নিয়ে আমি পালায়া যাই।
জামা কাপড় সব কিছু নিয়ে পালায়ে যায়। পালায়ে গিয়া আমি মোবাইল ফোন টোন সব কিছু বন্ধ করে দিই। মোবাইল ফোন টোন সব কিছু যোগাযোগ বন্ধ টোটালি। আমি গিয়ে এই আপনার সুলতানার সাথে থাকতে শুরু করি এবং থাকতে শুরু করতে করতে আমি তখন এই হীরামণিকে ফোন করে মোবাইল ফোন ওরকম কলটা রিসিভ করে আমি বলে, আমি তোমার 3 তালাক দিয়ে দিছি, তুমি তোমার মতো করে চলে যাও। ওই তখন চিৎকার করে কান্নাকাটি করে, এইটা আমার সাথে কেন করলা, আমার অপরাধ কি, আমার অন্যায় কি, আমি কী করছি বলো, আমার কী অন্যায় করছি, কী অপরাধ করছি আমারে বলো। আমি আর ওরে কোনো কিছু বলি না। কোনো কিছু না বললে পরে আমি করলাম কি, এই সুলতানার সাথে থাকতে শুরু করি। পরে আমি কি করলাম, এক কাজী ডাইকে আমি সুলতানারে বিয়েও করলাম এবং ওই হুজুর বললাম আমি নাকি বিয়ে করতে পারবো, সমস্যা নাই, যেহেতু আমি আমার বউকে ছেড়ে দিছি। পরে সুলতানাকে আমি বিয়ে করলাম। বিয়ে করার পরে আমি তখন সুলতানার সাথে এক ঘরে থাকতেছি। পরে আমি চিন্তা করি ও কিন্তু তখনও পাগল, মানে মানসিকভাবে পাগল। পরে ভাবতেছি একটা সন্তান নিয়ে নিই, কারণ যদি সন্তান নিয়ে নেই তাহলে হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে। বা যেহেতু আমাকে দলিল করে দিছে, তো জায়গা সম্পত্তি সব যেহেতু আমার নামে, পরে আবার ও যদি ভালো হয়ে সব কিছু নিয়ে আনে আর সন্তান হলে পরে হয়তো ঠান্ডা হয়ে যাবে। এরকম করে ওই পাগল অবস্থার মধ্যে আমি ওর ঘরে একটা পুত্র সন্তানের জন্ম দিই। একটা ও পাগল থাকা অবস্থায় আমার একটা পুত্র সন্তান ওর ঘরে হয় এবং ছেলেটা যখন হয়, ছেলেটা অনেক কিউট হয় আমার মতোই। এবং হওয়ার পরে আমি তখন আস্তে 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 করে আমি তখন তাবিজগুলো ইউজ করা বন্ধ করে দিই। যে তাবিজগুলো ওর উপর আমি প্রয়োগ করতাম, ওই কবিরাজের কাছ থেকে পানি ভরা খাওয়াইতাম, এটা সেটা কমাই দিই। আস্তে 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 করে তখন এই সুলতানা ভালো হতে থাকে। মোটামুটি অনেকটা ভালো হয়ে যাওয়ার পরে তার যখন মোটামুটি পুরো মানে সেন্স চলে আসে, পুরো আমার বলে, জামাই এটা কীভাবে কী হইলো, কীভাবে কী হইলো। আমি বললাম যে আমি তো জানি না, আপনি আমার জন্য পাগল হয়ে গেছেন। উনি বলে, না, মনে হয় তুমি আমার কিছু একটা করছো, নাইলে এটা কেমনে কি, আমার সন্তান কেমনে হইলো, আমার কীভাবে কী হইলো। আমি বললাম যে দেখেন, যাওয়া বার্তা হয়ে গেছে, আমি তো আপনার মেয়েরে তালাক করে দিছি। আমি আপনার মেয়েরে তালাক করে দিয়ে একজন হুজুরের সাথে কথা বলছি এবং ওই হুজুর আমারে বললো যে সমস্যা নেই, আপনি চাইলে বিয়ে করতে পারেন যদি আপনার বউকে আপনি তালাক করে দেন। তা আমি তো আমার বউকে তালাক করে দিছি, তা আমি আপনার বিয়ে করছি। পরে আমার বলে, না জামাই এটা কেমনি কি, মানে উনি কান্নাকাটি করতো, সারাক্ষণ ঘরের মধ্যে বসে কাঁদতো। আমি বললাম, আপনি কান্নাকাটি করে কী হবে, আমি তো বিয়ে করেই ফেলছি, বিয়ে তো হয়েই গেছে, তো এখন কান্নাকাটি করে না, মানে শান্ত হন, ভালো হন, এমনভাবে ওনারে বুঝাই। কিন্তু উনি সারাক্ষণই কান্নাকাটি করে, মানে 24টা ঘন্টা শুধু কান্নাকাটি করে। আর আমারে বলে, এই মুখ আমি কেমনে দেখাবো, এই মুখ আমি কারে দেখাবো, আমি কিভাবে মানুষের সাথে কথাবার্তা বলবো, আমার তো কারোর সামনে যাওয়ার কোনো সুযোগ নেই, আমি মেয়ের জামাই আমারে বিয়ে করে ফেলছে, এইগুলো উনি বলতো। আমি বললাম যে আপনি মন খারাপ করেন না, যাওয়াবারটা হয়ে গেছে, আর এটা তো আপনার আপন মেয়ে না, এটা তো আপনার সৎ মেয়ে, তা সমস্যা নাই। এইগুলো বইলা আমি তখন ওনারে পটাইয়া ওনার সাথে মোটামুটি একটা ভালো সম্পর্ক আমি আস্তে আস্তে করে বিল্ড আপ করতেছি। এরকম করে সময়গুলো সামনের দিকে যাচ্ছে, সময়গুলো কাটতেছে, উনি আমার সাথে আছে। এবং এমন করতে করতে পরে আমি কী করলাম, ওই আপনার কৃষ্ণপুরের ওইদিকে গিয়া আমি 2 ঘন্টা জায়গা বিক্রি করি। এই প্রথম আমার নামে যেহেতু দলিল, আমি কৃষ্ণপুরে 2 ঘন্টা জায়গা বিক্রি করি এবং 2 ঘন্টা জায়গা বিক্রি করার পরে হীরামণি তখন খবরটা জানে আমি জায়গা বিক্রি করছি। হীরামণি খুব ঝামেলা করে, ওই গ্রামে অনেক ঝামেলা করে। আমি তখন হীরামণির কোনো পাত্তা টাত্তা দিই না, আমি জায়গা বিক্রি করে আমার মতো করে আমি চলে আসি এবং বাকি জায়গাগুলো আমি ঠিকমতো লোক দেওয়া দখল মানে আমার নিজের দখলে বা নিজের আয়ত্তে রাখি। এরকম করে প্রায় 8 থেকে 9 মাসের মতো আমি ঢাকাতে পড়ে আসি এই সুলতানার সাথে। কিন্তু সুলতান আমার বউ। 8-9 মাস পরে একদিন হঠাৎ করে একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়, ঢাকাতেই হয়। মেয়েটার সাথে পরিচয় হয় বলতে, মেয়েটা মানে আমি যে বাসায় থাকতাম মোটামুটি আমার পাশের বাসার মধ্যে মেয়েটা থাকতো এবং মেয়েটার বিয়ে হয়েছে, তার হাজব্যান্ড আছে, বাট ওভাবে হাজব্যান্ড হচ্ছে মানে শারীরিকভাবে মেয়েটার সাথে ভালো একটা সম্পর্ক নাই। মেয়েটা সবসময় হাজব্যান্ডের সাথে ঝগড়া করতো, ঝামেলা করতো। এমন করতে করতে মেয়েটার সাথে আমার তখন পরিচয় হয়। পরিচয় হওয়ার পরে মেয়েটা অনেক সুন্দর ছিল, অন্য জায়গায় থাকতো বাসা ভাড়া নিয়ে, পরে এই জায়গার মধ্যে ভাড়া নেয় আর কি। পরে ওর হাজব্যান্ড ওর সাথে শারীরিকভাবে মানে ভালো না, এইটা ওইটা এরকম করে আমারে বলতো, বুঝাইতো। আর ওই সময় কিন্তু সুলতান আমার সাথে ভালো হয়ে যায়, অতীতে যা হয়েছে সব কিছু বাদ দিয়া সুলতানা মোটামুটি আমার সাথে খুব ভালো হয়ে যায়। ভালো হয়ে যাওয়ার পরে ওই মেয়েটা তখন আমার সাথে মোটামুটি একটা খুব ভালো মানে সম্পর্ক তৈরি করে। এই মেয়েটার নাম ছিল জান্নাত, মানে জান্নাত ছিল নাম। প্রায় আমার সাথে খুব ভালো সম্পর্ক। ওর হাজব্যান্ড ওর সাথে থাকে না, হাজব্যান্ড ঠিকমতো ওর সাথে থাকতে পারে না, হাজব্যান্ডের শারীরিক সমস্যা আছে, এগুলো বলে এই মেয়েটার সাথে পরে মানে খুব কম সময়ের মধ্যে আমার সাথে একটা ভালো সম্পর্ক হইলে পরে ওই মেয়ের জামাই যে কোম্পানিতে চাকরি করতো, ওই মেয়ের জামাই তখন করে কি, মানে 15 দিনের জন্য ওরে ওই ঢাকা থেকে অন্য একটা থানায় নিয়ে যায়। অন্য একটা থানায় নিয়ে যাওয়ার পরে আমার ভিতর তখন মানে এই জান্নাতের প্রতি একটা খারাপ লাগা কাজ করে, যে যদি কোনো না কোনোভাবে ওই মেয়ের সাথে একটু খারাপ সম্পর্ক করতে পারি, এটা ওইটা। পরে এই মেয়ে তখন আমার একদিন বাসার মধ্যে ডাকে যে আমার বাসায় আইসেন, আমার হাজব্যান্ড তো নাই, ও তো গ্রামে গেছে, তো আমার বাসায় খালি আছে, আপনি আইসেন। জান্নাত আমারে বলে। তা আমি তখন আমি তো নারীর প্রতি আমার আগ থেকে একটু লোভ ছিল
এবং আমি যারে বিয়ে করছি সুলতানা, প্রথম দিকে হয়তো অনেক ফিটফাট মনে হইলো, লাস্টের দিকে তো বয়সের একটা না, সব কিছু আমার কাছে ভালো লাগতো না। আমি তখন এই জান্নাতের রুমের মধ্যে যাই একদিন, এবং রাতের বেলায় যাই, গেলে পরে ওই রাতেও আমারে খাওয়া দাওয়া করায়, খাওয়া দাওয়া করে পরে ওর সাথে রাতের বেলায় শুই। আমি শুধু ওর সাথে রাতের বেলায় ঘুমাই, ওর সাথে আমি শুই, এটুকুই আমার মনে আছে যে আমি ওর সাথে রাতের বেলায় ঘুমাইছি, ওর সাথে শারীরিক সম্পর্ক করছি, এবং ক্লান্ত হয়ে যাওয়ার পর ওর খাটে আমি ঘুমিয়ে গেছি। এবং এই ঘুমের পরে আমার জীবনে কি হইলো, এই ঘুমের পরে আমার জীবনে কি ঘটলো, আর কোনো কিছু আমার মনে নেই, কোনো কিছু আমার মনে নেই। এবং এরপরে প্রায় আপনার একটানা 6.5 বৎসর পরে, মানে এই যে আমি ওনার সাথে শুইলাম একশোতে, মানে একশোতে বলতে গেলে 6.5 বছর কেটে গেল আর কি। মানে ওনার সাথে শুয়েছি, শোয়ার পরে আমার 6.5 বছর পরে আমার হিতাহিত জ্ঞান আমার ফিরে আসে। মানে 6.5 বছর আমি টোটালি পাগল থাকি। মূল কথা হচ্ছে এই যে জান্নাত মেয়েটা ছিল, এই মেয়েটা ছিল আমার বউ হীরামণির আমার পিছনে লাগিয়ে দেওয়া একটা সোর্স, এটা আমি বুঝতে পারি নাই। এই মেয়েটাকে হীরামণি লাগায় দেয় আমার পিছনে, হীরামণি ঢাকা থাকে এবং এই মেয়েটাকে আমার পিছনে লাগায়, এবং লাগানোর পরে এই মেয়েটা তার যে স্বামীর কথা বলি, এটা আসলেই তার স্বামী ছিল না, এই স্বামীকে অভিনয় করে আমার পাশের বাসাটা ভাড়া নেয়, এবং ভাড়া নিয়ে আস্তে আস্তে আমার এই মেয়েটার প্রতি আকৃষ্ট করে, এবং আকৃষ্ট করে মেয়ে জামাই সুখ দিতে পারে না এটা ওইটা বলে আমাকে জাস্ট ঘরের মধ্যে নিয়ে আছে, এবং ঘরের মধ্যে নিয়ে আমাকে ওই রাতে ইঞ্জেকশন পোস্ট করে, পাগলের ইঞ্জেকশন দেওয়া যায়। এবং পাগলের ইঞ্জেকশনটা দেওয়ার পরে 6.5 বছর আমি টোটালি পাগল ছিলাম। শুধু পাগলই থাকি নাই, এই 6.5 বছরে আমার যে শারীরিক যে আমার যে যৌবন শক্তিও টোটালি নষ্ট করে ফেলছে। মানে টোটালি তাবিজের মানে আপনার ইঞ্জেকশনের মাধ্যমে আমাকে পুরো পাগল বানাই দিছে। 6.5 বছর পর আমি ঢাকার মধ্যে আস্তে আস্তে করে আমার যখন স্মৃতিশক্তি আসে, আমি যখন একটু ভালো হই, আমি তখন আমার এই গ্রামের উদ্দেশ্যে রওনা দিই, এবং আমি তখন আমার বউ সুলতানাকে খুঁজতে থাকি, এবং জানতে পারি সুলতানা পুনরায় আবারও গিয়ে হীরামণির সাথে থাকতেছে, হীরামণির সাথে ওই গ্রামের মধ্যেই থাকতেছে। এবং হীরামণিকে সুলতানা আরেক জায়গায় বিয়ে দেয়, নতুন করে আরেক জায়গায় বিয়ে দেয়। বিয়ে দেওয়ার পরে ওই পরিবারে সুলতানা চলে যায়, আপনার হীরামণি চলে যায়, এবং সুলতানার যে ছেলেটা হয় ওই ছেলেটাকে সুলতানা গ্রামে আনে না, একটা এতিমখানার মধ্যে দিয়ে দেয়, একটা ডোনেশনে দিয়ে দেয় এতিমখানায়, ওইখানে ছেলেটা বড় হয়। ওইখানে বড় হয়, আর হীরামণির যে ছেলে আছে ওই ছেলে নিয়ে হীরামণি তখন আরেকটা ছেলের কাছে বিয়ে, মানে হীরামণির যে মেয়ে হয় ওই মেয়ে নিয়ে হীরামণি আরেকটা ছেলের কাছে বিয়ে বসে যায়। আর আমার যে সয় সম্পত্তি ছিল সবগুলোই তারা কেমনে সব কিছু উল্টায়া পাল্টায়া এমনভাবে দলিলপত্র করে সব তারা নিজেদের নামে আবারও নিয়ে নেয়। আমি আর কোনো কিছু করতে পারি না। এবং এরপরে আমি যখন ভালো হই, মোটামুটি ভালো, এরপরও আমার এই ভালো এই খারাপ, এই ভালো এই খারাপ, এরকম করতে করতে তো আমি অনেক উকিলদের সাথে কথা বলি। অনেক উকিলরাই আমারে বলে যে আমি নাকি আমার সম্পদ ফিরে পাবো, যেহেতু গেলে আমার নামে দলিল ছিল। তো ভাই, আমি অপরাধ করছি, অন্যায় করছি, যাই করছি, এখন তো আমার বাপও নেই, আমার মাও নেই, আমার পাশে দুনিয়ার কেউ নেই। আমি এখন ঢাকা শহরের একজন পাগল, রাস্তায় খাই, রাস্তায় ঘুমাই, এবং অনেক কষ্টের পরে আপনার ঠিকানাটা আমি পাইছি যে কোনো লোকের মাধ্যমে। এখন আমি আপনার কাছে আমার দুঃখের কথাবার্তাগুলো বললাম, আর আপনার কাছে আমি অনুরোধ করি আপনি একজন ভালো লয়ারের মাধ্যমে একজন ভালো উকিলের সন্ধান আমাকে দিবেন, যেই উকিল আমাকে আমার সম্পদগুলো আমার কাছে ফিরিয়ে দিবে, বা আমি আমার সম্পদগুলো ফিরে পেতে চাই। ওই উকিল যাতে আমাকে আমার সম্পদগুলো ফিরিয়ে দেয়, আপনার মাধ্যমে আপনি আমাকে একটা ভালো উকিল ঠিক করে দিবেন। আমি যত উকিলের কাছে যাই সবাই আমার কাছে অগ্রিম টাকা চায়, কিন্তু আমার কাছে তো অগ্রিম দেওয়ার মতো কোনো টাকা নাই। আমি কমিটমেন্ট করলাম, আমি ওয়াদা করলাম যে কোনো উকিল যদি আমাকে এগুলো ফিরিয়ে দিতে পারে, আমি আমার সম্পত্তির একটা ভাগ ওই উকিলের নামে লিখে দিব, বা উকিলকে আমি দিব সম্পত্তিটা ফিরিয়ে পাওয়ার পরে। যদি এরকম কোনো উকিল থাকে আপনি দয়া করে আমার সাথে একটু যোগাযোগ করে দিবেন। এটা আমার ফোন নাম্বার। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, উনি যখন শেষে আমার কাছে উকিলের সাহায্য চেয়েছে, আপনাদের কাছে যেমন শুনে রাগ লেগেছে, ঠিক আমার কাছেও রাগ লেগেছে, কিন্তু রাগ লাগলেও কিছু করার নাই। আমি যেহেতু গল্প রেকর্ড করি বা গল্প প্রচার করি, সেরকম অনেক মানুষের দুনিয়াতে থাকে, সবাই তো আর একরকম না। এত অপরাধ করার পরেও নাদিম ভাই তার সম্পদ ফিরিয়ে পেতে চাচ্ছে, সম্পদের আশায় বা সম্পদের লোভে সে এখনও উকিলের ধারে ধারে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন উকিলদের কাছে যাচ্ছে, এবং যে কোনোই মাধ্যমে সে তার সম্পদকে ফিরে পেতে চায়। কারণ সম্পদ যেহেতু তার নামে ছিল, উকিলটা তাকে বলতেছে মামলা মোকদ্দমা করলে হয়তো তার সম্পদ আবার তার কাছে ফিরে আসবে। সম্পদ আসবে কি আসবে না, উকিল পাবে কি পাবে না সেটা আমি জানি না, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে মেয়ের পেটেও সন্তান দিল, মেয়ের মায়ের পেটেও সন্তান দিল। যদিও তার সৎ মেয়ে ছিল, কিন্তু সৎ মেয়ে থাকলেও তো মেয়ে যে নেককারজনক যেই মানে ঘটনা নাদিম ঘটিয়েছে, আমি তো কোনো হুজুর না, কোনো আলেম না, বাট এই কথাটা শোনার পরে আমার কাছে অনেকটা খারাপ লেগেছে। এবং ওর শেষ পরিণতি যেটা হবার সেটাই হয়েছে।
আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয় না। এইটা ও আরও শাস্তি পাবে, শাস্তি এই পর্যন্ত না আরও পাবে। তো নাদিম হয়তো আমার গল্প বা আমার এই কথাগুলো শুনলে ও মনে কষ্ট পাবে। নাদিমের উচিত হচ্ছে যে কোনোভাবেই হোক সুলতানার কাছে গিয়ে সুলতানার পা ধরে ক্ষমা চাওয়া, এবং সুলতানা যেহেতু বিয়ে করছে পুনরায় সুলতানাকে আবারও সুলতানা যাতে ফিরিয়ে আনে, বা সে যেটা বলল যে তার পাগল হওয়ার পেছনে সুলতানার কোনো হাত নাই, সুলতানা তাকে পাগল বানায়নি। এই জন্য বললাম যে সুলতানার হাতে পায়ে ধরে যেহেতু সন্তান আছে, দেখেন সুলতানাকে ঠিক করতে পারেন কি না। এটা হচ্ছে ওনার জন্য মানে আমার কথা আর কি। আপনারা হয়তো অনেকে রেগে যাবেন যে আপন ভাই এরকম লোকটাকে আপনি এরকম উপদেশ আবার কেন দিচ্ছেন। মানুষ তো ভুল তো বুঝতে পারছে, অপরাধ তো স্বীকার করতেছে, যদিও লোভের প্রলোভনটা এখনও ভিতরে আছে। যাই হোক, এই গল্প নিয়ে আমি জানি আপনাদের অনেক মতামত আছে, এবং এই মতামতগুলো কমেন্ট বক্সে লিখবেন। আর যেখানে বিদায়, ইনশাআল্লাহ আপনাদের সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।